2014 কি 15 এরকম হবে। ওই সময় হয় কি, ওনাদের ওই ডেমরাতে যেখানে বাসা ছিল ওখানে ওনারা 2 ভাই ছিলেন। এখন অবশ্য ওনার ছোট একটা বোন আছে 3-4 বছরের, তখন তো এই বোনের জন্ম হয়নি। ওনারা 2 ভাই মা বাবা মিলে ডেমরার একটা বাসায় ছিলেন। একদিন হয় কি, হঠাৎ করে কোনো একটা কারণে মা বাবার সাথে ভীষণ ঝগড়া লেগে যায়। ওনার মা তো রেগে একাকার, 2 ছেলেকে নিয়ে ঘর থেকে বের হয়ে চলে আসেন। বের হয়ে উনি চিন্তা করলেন যে উনি এই বাড়িতে থাকবেনই না, নতুন একটা বাসা ভাড়া নেবেন। ওই সময় উনি আশেপাশে বাসা খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে একটা বাসা পেয়েও যান। ওই বাসাটা ছিল অর্ধেক দোতলার মতো। সেটা কেমন, অনেক সময় আমরা দেখি পাশাপাশি অনেকগুলো রুম, এরকম আমরা ঢাকা শহরে কিন্তু দেখি এক একটা রুমে এক একটা পরিবার থাকে। দেখা যাচ্ছে যে এই পরিবারগুলোর জন্য কমন কিছু চুলা থাকে যেখানে তারা রান্না করেন, কমন ওয়াশরুম থাকে। এরকমটা হলেও ওনারা যেই রুমটা নিয়েছিলেন ওই রুমটা মূলত এমন একটা জায়গায়, এটা বেশ সেপারেটই বলা চলে। তুলনামূলক অনেক অল্প টাকায় বাড়িওয়ালি ভদ্রমহিলা এই বাসাটা ভাড়া দিয়ে দেন, কারণ ওনার স্বামী ছিল না, সন্তানও ছিল না, মারা গিয়েছিল। খুব অল্প টাকায় বাসা ভাড়া পেয়ে যান। ওনার মা তো খুশি, যাকে এবার সন্তানদেরকে নিয়ে এখানে থাকুক উনি, আর ওনার স্বামী মানে এই রিয়াদ ভাইয়ের বাবা একটু একাকিত্ব ভোগ করুক, কেমন লাগে। ঝগড়াঝাটি করছে, স্বামীর প্রতি খুব ক্ষিপ্ত, এই জন্য চলে আসছে এইভাবে। এদিকে রিয়াদ ভাইয়ের বাবা তো তাদেরকে খুঁজছেন, কোথায় গেল কোথায় গেল, আশেপাশে মানুষদের কাছে জিজ্ঞেস করছেন, আত্মীয় স্বজনদের কাছে জিজ্ঞেস করছেন, কেউ কিছু বলছেন না। তো ওখানে তো ওনারা উঠেছেন। এদিকে হয় কি, রিয়াদ ভাইয়ের যিনি মেজো মামা, তিনি কিন্তু বিষয়টা জানতেন। এই বাসা খোঁজার জন্য তিনিও কিছুটা সহযোগিতা করেছিলেন ওই সময়। প্রথম রাত্রে ঠিকঠাক মতোই ওনারা ছিলেন। গভীর রাত্রে হঠাৎ করে, মানে পরের দিনের কথা, গভীর রাত্রে হঠাৎ করে ওনাদের দরজায় ঠক 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 শব্দ। প্রথমে চিন্তা করেছিলেন যে এটা হয়তোবা এই রিয়াদ ভাইয়ের বাবা এসেছেন, এটা আসতেই পারে, খোঁজখবর নিয়ে তো জানতেই পারে যে আসলে কেউ একজন নতুন এই বাসায় এসেছে, এরা কারা, সন্তানাদি নিয়ে আসছে, নিশ্চয়ই তার ওয়াইফ, খোঁজখবর নিয়ে তো আসতেই পারেন। ঠক 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 করছে কিন্তু কোনো শব্দ করছে না। রিয়াদ ভাইয়ের আম্মার ঘুম ভেঙে গেছে, রিয়াদ ভাইয়ের ভাইয়েরও ঘুম ভেঙে গেছে, রিয়াদ ভাইয়েরও ঘুম ভেঙে গেছে এই ঠক ঠক শব্দ শুনে। রিয়াদ ভাই ছোট মানুষ ছিলেন, উনি ওনার আম্মুকে বলছেন যে আম্মু মনে হয় আব্বা আসছে। তখন রিয়াদ ভাইয়ের আম্মা কিছুটা চিন্তা করেন যে এত রাতের বেলা তার যদি আসতেই হয় ডাক তো দেবে, রিয়াদের নাম ধরে ডাক দেবে, তার বড় ভাইয়ের নাম ধরে ডাক দেবে। এইভাবে ঠক ঠক করার তো কথা না, কারণ এই বাসাটা তো নতুন। উনি বিষয়টা চিন্তা করেন এবং চুপ করে থাকেন। আবারও ঠক ঠক হয়, ঠক ঠক হয়, উনি খোলেন না। ওই রাতটা ওভাবেই পার হয়ে যায়। পরের দিন রিয়াদ ভাইয়ের মেজো মামা আসছেন। মেজো মামা আসেন, গল্প গুজব হচ্ছে, সারাদিন এভাবেই চলে যায়। মেজো মামা কিন্তু ওই এলাকাতেই থাকতেন। সন্ধ্যা পার হয়ে গেছে, রাতের বেলা মেজো মামা আর রিয়াদ ভাইয়ের বড় ভাই, ওনারা দুজন বাড়ির বারান্দার সাইডে বসে গল্প গুজব করছেন। অনেক রাতি হয়ে গেছে তখন, রাত আনুমানিক 12টারও বেশি বাজে আর কি। তো ওইখানে একটা খুব চিকন সিঁড়ি রয়েছে। পুরান ঢাকা এই ধরনের সিঁড়িগুলো দেখা যায়, অনেক চিকন সিঁড়ি, বেশ খারাপ টাইপের সিমেন্টের সিঁড়ি আর কি। ওখানে ছাদে যাওয়ার জন্য ওরকম একটা সিঁড়ি ছিল। আর ওইখানে যে ছাদের অংশটা ছিল, ওই ছাদের অংশে একটা ওয়াশরুম ছিল। এই ওয়াশরুমটা আবার এই রিয়াদ ভাইয়েরা ওনারা ব্যবহার করতেন। আর নিচে যে পরিবাররা ছিল তাদের জন্য নিচে ব্যবস্থা ছিল। তো হয়েছে কি যে রিয়াদ ভাইয়ের যিনি ভাই, ওই ভাই ওয়াশরুমে যাওয়ার জন্য উপরে উঠেছেন। তো উপরে ওঠার পর ওনার কাছে বেশ অস্বাভাবিক লাগে প্রথমেই, যে কেমন যেন একটা অস্বস্তি ভাব তার কাছে বোধ হচ্ছিল। হঠাৎ করেই উনি একটা আওয়াজ শুনতে পান
আওয়াজটা এমন যে নূপুর পরে কেউ নাচছে। প্রথম দিকে চিন্তা করেছিলেন এটা ওনার মনের ভুল, কিন্তু একটু পরেই বুঝতে পারলেন যে আসলেই কেউ নূপুর পায়ে ওখানে নাচছে, কিন্তু নাচার জন্য যতটুকু স্পেস ওখানে দরকার এতটা কিন্তু নেই। ওখানে ছাদের মতো যে অংশটা রয়েছে তার উপরে পানির ট্যাঙ্ক বা এই জিনিসগুলো আসলে রাখার বন্দোবস্ত করা হয়েছিল। ওখানে যে কেউ নাচবে বা উঠবে নাচানাচি করার জন্য ওই রকমের অবস্থা কিন্তু ওই জায়গাটাতে ছিল না। উনি পরবর্তীতে ভয় পান, দ্রুত ঘরে চলে আসেন। এদিকে হয় কি, পরের দিন রিয়াদ ভাইয়ের বাবা তো খোঁজ পেয়ে গেছেন যে ওনারা কোথায় আছেন। উনি চলে আসছেন, আসার পরেও রিয়াদ ভাইয়ের মায়ের সাথে কিঞ্চিত ঝগড়াঝাটি হয়ে আবার মিলতাল হয়ে যায় আর কি, সব কিছু স্বাভাবিক হয়ে যায়। তো রিয়াদ ভাইয়ের বাবা উনি ওই রাত্রে ওই বাড়িতেই ছিলেন। উনি তারপর রিয়াদ ভাইয়ের আম্মা, রিয়াদ ভাইয়ের বড় ভাই, ওনারাও সবাই মিলে এই নূপুর পায়ের আওয়াজ কিন্তু শুনেছিলেন। এবার আসি রিয়াদ ভাইয়ের সাথে কি হয়েছিল। রিয়াদ ভাই তো ওই সময় ছোট মানুষ, উনি তো অত কিছু বুঝতেন না যে আসলে ঘটনাগুলা কি। এর পরের দিন হয় কি, রিয়াদ ভাই ওয়াশরুমে যাবেন রাতের বেলা। তো রাতের বেলা ওয়াশরুমে যাবেন, রাতটা যে তখন অনেক রাত এটাও আসলে বলা যাবে না। ঢাকা শহরের রাত বলতে চারদিকে আলো আছে, শব্দ হচ্ছে, গভীর রাত পর্যন্ত এরকম চলতে থাকে বা যানবাহন চলতে থাকে ওই দিক দিয়ে। এটা আহামরি রাত বলা চলে না ঢাকা শহরের প্রেক্ষাপটে। তো উনি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছেন। ওয়াশরুমে যখন উনি ঢুকবেন হঠাৎ করে দেখেন ওয়াশরুমের পাশে 3-4 বছর একটা বাচ্চা মেয়ে। এই বাচ্চা মেয়েটা মনে হচ্ছে ওখানে খেলছিল, আর রিয়াদ ভাইকে দেখে সে খিলখিল করে হেসে দিচ্ছে। রিয়াদ ভাই চিন্তা করেছেন যে এখানে আরও যারা ভাড়া নিয়েছেন, যে পরিবারগুলো ওই রুমগুলোতে যেই পরিবারগুলো থাকে, হয়তো বা ওই পরিবারেরই কোনো মেয়ে এখানে চলে আসছে। তো রিয়াদ ভাই ছোট মানুষ, উনি বলতে চাই তুমি এখানে কি করো, এই ওয়াশরুমটা তো আমরা ব্যবহার করি আমাদের, তোমরা ওই দিকটাতে যাও। তো এইটা যখন বলেছে, এরপর ওই মেয়েটা কীভাবে যেন খিলখিল খিলখিল করে হাসছে, বাচ্চারা যেভাবে হাসে না ওইভাবে হাসছে। একটা সময় এসে রিয়াদ ভাই ভয় পেয়ে যান, উনি দ্রুত ওখান থেকে চলে আসেন। আসার পর ঘরে বলেন যে এই অবস্থা, ওইখানে একটা বাচ্চা মেয়ে হাসাহাসি করছে। ওনারা যখন ঘর থেকে বের হয়েছেন সবাই মিলে, তখন ওখানে কাউকে দেখেন নাই। আর এই যে নূপুর পায়ের শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু ওনারা কন্টিনিউ পেয়ে যাচ্ছিলেন। বিষয়টা যে স্বাভাবিক না এটা রিয়াদ ভাইয়ের বাবাও বুঝতে পেরেছিলেন, রিয়াদ ভাইয়ের মাও বুঝতে পেরেছিলেন, রিয়াদ ভাইয়ের বড় ভাই উনি তো কিছুটা ফেস করেছেন, রিয়াদ ভাইও ফেস করেছেন। ওনাদের মনে সন্দেহ লাগে যে আচ্ছা এই ঘরটা এত কম দামে ভাড়া দিয়ে দিল কেন এই বাড়িওয়ালি, বিষয়টা তো সন্দেহজনক। এরপর বাড়িওয়ালিকে রিয়াদ ভাইয়ের মা বাবা খুব করে ধরেছেন যে আচ্ছা এখানে কি কোনো সমস্যা আছে। একটা সময় পর ওই বাড়িওয়ালি স্বীকার করেন যে হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা? ওই বাড়িওয়ালির একমাত্র মেয়ে, সে ছাদের ওই অংশটাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিল। মেয়েটার বাবা মেয়েটাকে খুবই স্নেহ করতেন, ভালোবাসতেন। মেয়ের শোকে, মেয়ে হারানোর বেদনাতে উনিও ওই একই জায়গায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছিলেন। এরপর থেকেই এই সমস্যা শুরু হয়েছে। এই প্যারানরমাল সমস্যার সূত্রপাত মূলত এই মেয়ে এবং বাবার আত্মহত্যার পর থেকে নিয়ে, যেটা চলমান রয়েছে। উনি চেষ্টা করেছেন ওনার মতো করে, কিন্তু এখনো সমাধান হয়নি। যখন এই বিষয়টা জানতে পারলেন তখন দ্রুত ওই বাসা ত্যাগ করে আগের বাসায় চলে আসেন। রিয়াদ ভাইয়ের আম্মু তো রাগ করে এই বাসা ভাড়া নিয়েছিলেন, আবার আগের বাসায় চলে আসছেন। তো রিয়াদ ভাই জানালেন যে ওই বাড়িটা পরবর্তীতে সংস্কার করা হয়েছে, ওখানে এখন 3 তলা করা হয়েছে। এখনও নাকি ওই দিক দিয়ে যাওয়ার সময় সেই রাতের কথা মনে পড়ে যায়, যখন উনি ওয়াশরুমে যাচ্ছিলেন আর তখন একটা বাচ্চা মেয়ে ভয়ঙ্করভাবে তার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল। ঘটনাটা এ পর্যন্তই। রিয়াদ ভাই জানিয়েছেন ওনার জানা আরও ঘটনা রয়েছে, সময় করে আমাদেরকে উনি পাঠাতে থাকবেন।
আমরা আশা করব রিয়াদ ভাই তার সাথে ঘটে যাওয়া বা তার জানা ঘটনাগুলো আমাদেরকে দ্রুত পাঠিয়ে দেবেন, আর সেগুলো সিলেক্টেড হলে আমরাও সেগুলো প্রচার করব। লিসেনারদের ভয়ের অন্য ধরনের এক অনুভূতিও ইনশাল্লাহ জাগবে। প্রিয় লিসেনার, চলুন চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরও একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের শনির রাতের 42তম আয়োজনের নতুন আরও একটি ঘটনায়। এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব তার নাম সঙ্গত কারণে বলতে পারছি না। উনি রাজবাড়ির একটি রিনাউন্ড মসজিদের পেশ ইমাম এবং খতিব। ওনার অসংখ্য ভক্ত অনুরাগী রয়েছেন, অনেকেই তাকে চেনেন। ঘটনাটি উনি ওনার মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাছ থেকে সংগ্রহ করেছেন। উনি চান না ওনার নাম এবং মুয়াজ্জিন সাহেবের নামটা আমরা বলি। মসজিদের নামটা বললে রাজবাড়িতে যারা আছেন তারা অনেকেই চিনে যাবেন, আর যারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারাও ওই মসজিদটা দেখেছেন, এতটুকুই বলতে পারি। এই কারণেই এই বিষয়টা আমরা একটু হাইড রাখছি। হাইড রেখে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। এখন এই ঘটনাটি মুয়াজ্জিন সাহেব শুনেছিলেন তার বাবার কাছে, তার বাবা তার দাদার কাছে, এইভাবে আর কি। ঘটনাটির সময়কাল 1915, 20, 25 এরকম আর কি, অনেক আগের ঘটনা। আর ঘটনাটি ঘটেছিল রাজবাড়ী জেলার সদর উপজেলার বর্তমান যে পাচুরিয়া রয়েছে, এই পাচুরিয়ার একটি জায়গা। ওই জায়গাটা বর্তমানে কুঠি পাচুরিয়া নামে পরিচিত। এই কুঠি পাচুরিয়াতে একজন ব্যক্তি বসবাস করতেন, তার নাম হচ্ছে সোবহান কবিরাজ। উনি যেমন উঁচু লম্বা সুঠাম দেহের ছিলেন, ঠিক তেমনি লাঠি চালাতে পারতেন, আর কবিরাজি তো উনি জানতেনই। অসংখ্য জিন ওনার বশীভূত ছিল। বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে এই জিনগুলোকে উনি বশীভূত করে রেখেছিলেন, তাদেরকে দিয়ে বিভিন্ন ধরনের কাজ করাতেন। মাঝে মাঝে বাইরে যখন যেতেন তখন জিনেদেরকে দিয়ে পালকি নিয়ে সেই পালকির ভেতরে বসে উনি বিভিন্ন জায়গায় চলে যেতেন। এমন অনেক ধরনের গল্পই ওনার নামে প্রচলিত রয়েছে। ওই কুঠি পাচুরিয়ার যে জমিদার বাড়িটা রয়েছে, ওই জমিদার বাড়ির যেই জমিদার, ওই জমিদারের একটা ছেলে ছিল। ওই ছেলেটাকে কোনো একটা শক্তিশালী জিন এসে আসর করে। কোনোভাবেই ওই জিনটাকে ছাড়ানো যাচ্ছিল না। যেই কবিরাজি আসে সে এমন এক বিপদে পড়ে, শেষ পর্যন্ত নাকানি চুবানি খেয়ে ওই জমিদার বাড়ি থেকে বিদায় নিতে বাধ্য হয়। কোনো কবিরাজ এসে যখনই ওই ছেলের উপর রুকিয়া করা শুরু করে, জিন হাজির করার চেষ্টা করে ছেলের উপরে, কোত্থেকে যেন বেধড়ক মার শুরু হয়ে যায় ওই কবিরাজের উপরে। কোনো গণ্ডি দিয়েও কোনো লাভ হয় না। ওই গণ্ডির ভিতর থেকেই ওই কবিরাজকে বেধড়ক পিটানো শুরু করে। কবিরাজ নিজের জীবন বাঁচানোর তাগিদে রুকিয়া বাদ দিয়েই কোনো মতে তার ঝোলা নিয়ে দৌড়ে প্রাণ বাঁচায়। এরকম অনেক দূর দূরান্ত থেকে বিভিন্ন জাদরে লোঝা কবিরাজকে নিয়ে আসা হলেও কোনোভাবেই কোনো কাজ হয়নি। যেই কবিরাজই আসে মার খেয়ে পালায়। সোবহান কবিরাজ ওনারও এক পর্যায়ে এসে ডাক পড়ে। ওইখানকার যে জমিদার, তার কাছে যে সমস্ত প্রভাবশালী ব্যক্তির আসা যাওয়া করে, তারা তাদের জানা বিভিন্ন ব্যক্তিদের সম্পর্কে জানাচ্ছিলেন, কিন্তু এলাকাতেই যে এরকম একজন কবিরাজ আছে এই বিষয়টা সোবহান কবিরাজের কথা আর কি জমিদার ওইভাবে জানতেন না। জানলেও তেমন একটা আমলে নেন নাই। এলাকার লোক তো, সে আর কি করবে, অনেক দূর দূরান্ত থেকে কত লোক আসলো গেল, মারধর খেয়ে পালালো। সোবহান কবিরাজ আর কি করবে? সোবহান কবিরাজকে একটা পর্যায়ে এসে ডেকে আনা হয়। সোবহান কবিরাজ আসেন। আসার পর উনি ওনার পদ্ধতিতে রুকিয়া শুরু করেছেন। রুকিয়া শুরু করার অল্প কিছুক্ষণের মধ্যেই প্রথমবারের মতো ওই ছেলের উপরে ওই জিনটা এসে হাজির হয়।
ওই জিনটা হাজির হওয়ার পর ওই সোভান কবিরাজকে বলছে যে, সোভান, তোর সাহসে আমি মুগ্ধ। এই প্রথম সরাসরি কোনো কবিরাজকে আমি মারতেছি না। এর আগে যেগুলো আসছে আমার হাতে মার খেয়ে চলে গেছে। তুই আসছিস, আর কিছু করতে হবে না, আমি এই ছেলেকে ছেড়ে দিয়ে চলে যাব। তুই একটা কাজ কর, তুই এখনই একটা পিতলের থালা আনতে বল, আর এই জমিদারের বাড়িতে যে গাভী রয়েছে এই গাভীর ওলান থেকে এখনই দুধ দোয়াতে বল। এই পিতলের প্লেটের উপরে দুধ নিয়ে আমার সামনে রাখ। ওই সময় ওইটাই করা হয় খুবই দ্রুততার সাথে। এরপর ওই জিন বলে যে, তোকে তো আমার ভাল লাগছে, তোকে এমন একটা কিছু করে দিয়ে যাব তার কবিরাজি আরও বেশি দিন টিকে থাকবে। এরপর আসলে কি করেছিল এই বিষয়ে অতটা ভালো করে জানা যায় না। ওই জিনটা বলেছিল যে, আমি এখান থেকে চলে যাব, বল তুই কি নমুনা দেখতে চাস। সোভান কবিরাজ জানে যে ওই জিনেরা চলে যাওয়ার সময় যেটা করে, কোনো একটা গাছের ডাল ভাঙে বা কোনো একটা জিনিস ভেঙে দিয়ে চলে যায়, এক জায়গা থেকে আরেক জায়গা সরিয়ে দিয়ে চলে যায়, দমকা বাতাস হয়ে চলে যায়, এরকমটাই তো। ওই জমিদারের বাড়িতে নাকি অনেক পুরনো একটা বড়ই গাছ ছিল। বড়ই গাছটা অনেক মোটা ছিল, বহু পুরনো বড়ই গাছ। সোভান কবিরাজ বলেন যে, না, তেমন কিছু করতে হবে না, তুমি যদি কোনো চিহ্ন রেখেই যেতে চাও তাহলে ওই বড়ই গাছে একটা ডাল ভেঙে দিয়ে চলে যাও। তখন ওই জিনটা বলে, যা, তোর কথাই রাখবো। এই বলার পরপরই ওই ছেলেটা সেন্সলেস হয়ে পড়ে যায়। হঠাৎ করে কর্মর কর্মর আওয়াজ শুরু হয়ে যায়। সেটা হচ্ছে ওই বড়ই গাছের ওই দিকটা থেকেই ওই আওয়াজ আসছে। সবাই ওই বড়ই গাছের দিকে যখন তাকিয়েছে সবাই আতঙ্কিত হয়ে যায়। দেখে ওই বড়ই গাছটা মনে হচ্ছে নিজে থেকেই মোচড়াচ্ছে, তার শিকড়গুলো একটা একটা করে মাটির থেকে উঠে যাচ্ছে। কোনো একটা গাছ যদি মুচড়িয়ে শিকড় সহ তুলে ফেলার প্রক্রিয়া করা হয়, ঠিক ওই রকমভাবে মনে হচ্ছে ওই বিশাল বড় শক্তিশালী এই বড়ই গাছকে কেউ মোচড়াচ্ছে। আর ওই কারণেই শিকড়গুলো একটা একটা করে টাস টাস করে মাটি থেকে সরে যাচ্ছে। সবার চোখের সামনে এটা হলো। ওই গাছটা মুহূর্তের মধ্যে মাটি থেকে আলাদা হয়ে শূন্যে উঠে গেল। শূন্যে ওঠার পর ওই গাছটা জমিদারের যেই মেইন গেটটা ছিল, বাড়ির যেই সদর দরজা, ওই দরজার সামনে গিয়ে ধপাস করে পড়লো। মানে শূন্যে উঠে গিয়ে ধপাস করে ওইখানটাতে পড়েছে। সবাই এটা দেখে মারাত্মক ভয় পেয়ে যান। যখন হঠাৎ করে এই ঘটনা ঘটেছে তখন ওই গাছের আশেপাশেও কিছু মানুষজন ছিল, তারা তো সরে এসেছিল, কিন্তু যখন ধপাস করে ওই দরজার সামনে গিয়ে পড়ে ওইখানে কিছু মানুষজন ছিল। মারা কেউ যায় নাই, তবে কয়েকজন লোক আহত হয়েছিল। ওই গাছটা নাকি 2 দিন লেগেছিল খালি কেটে কেটে ওই রাস্তাটা ক্লিয়ার করার জন্য। তাহলে কত মোটা বড়ই গাছ ছিল! এরকম বড়ই গাছ এখন তো সচরাচর দেখাই যায় না। জিনটা একটা ডাল ভাঙার কথা বললেও পুরো গাছটাই একদম উপড়িয়ে ফেলে। এতেই সে একটা প্রমাণ রেখে যায় সে কতটা শক্তিশালী। এরপরে নাকি আর একটা ঘটনা ঘটেছিল, অনেক ঘটনাই ছিল। তার মধ্যে একটা বিষয় হলো যে সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়েছিল। একটা সময় পদ্মা নদীর ওই দিকটা দিয়ে অনেক ডাকাত ট্রলার যোগে বা নৌকা যোগে আসতো। ওই সময় তো এরকম ইঞ্জিন চালিত ট্রলার ছিল না, বড় বড় নৌকা থাকতো, গয়না নৌকা থাকতো। এরকম নৌকায় করে অনেকেই ডাকাতি করতে আসতো। এখন যে পদ্মা নদী, এটা তো অনেকটাই দূরে সরে গেছে। তখন তো এতটা দূরে ছিল না, কাছাকাছি ছিল, উত্তাল পদ্মা নদী ছিল। অনেক ডাকাতি হতো ওই সাইডটা দিয়ে। একবার হয় কি, সোভান কবিরাজের বাড়িতে ডাকাত পড়ে। ডাকাত পড়ার পর ওই পরিবারেরই এক সদস্যকে একটা ডাকাত আঘাত করে বসে। তখনই সে চিৎকার করে বলে ওঠে যে, সোভান কবিরাজের মতো লোক থাকতে তোরা ডাকাতরা আমাদেরকে আঘাত করার সাহস পাইলি। এটা চিৎকার করে বলার পরপরই সোভান কবিরাজ এটা শুনতে পেরেছে। ডাকাতটা এমনভাবে আসে, সোভান কবিরাজ তখন ঘুমন্ত ছিল, সে টের পাই নাই। তখন যখন এটা শুনেছে, সোভান কবিরাজ একটা লাঠি নিয়ে এমনভাবে আক্রমণ করে ওই 20-25 জন ডাকাতের উপরে, মুহূর্তের মধ্যে এই 20-25 জন ডাকাত একদম ধরাশায়ী হয়ে যায়। অনেক গুরুতর আহত হয়, কোনো রকমে প্রাণ নিয়ে তারা পালাতে পেরেছিল এখান থেকে। এবার আসি সোভান কবিরাজের একদম অন্তিম মুহূর্তের ঘটনায়। সোভান কবিরাজ কিন্তু এই যে
পালকিতে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসা যাওয়া করতো, জিনেরা এটা নিয়ে যেত। একবার এরকম একটা ঘটনা শোনা যায়, এটা লোকমুখেই দীর্ঘ সময় ধরে এই জিনিসটা চলে আসছে। সেটা হচ্ছে যে লোকজন বলে যে সোবহান কবিরাজ একবার পালকিতে করে বাইরে বের হয়েছেন, হঠাৎ করেই নাকি একটা পাখি তার সামনে দিয়ে উড়ে চলে যায়, আর এতে করে সোবহান কবিরাজ কিছুটা ভয় পেয়ে যান। অনেক সময় চমকে ওঠে না কিছু মানুষ, হঠাৎ করে সামনে কিছু চলে আসলে ওরকম করে চমকে ওঠেন। তাকে বহনকারী জিনেরা এই জিনিসটা দেখে বুঝতে পারে যে এই সোবহান কবিরাজ তো বেশ দুর্বল গোছের লোক, সে এতদিন ধরে বিভিন্ন রকমের তন্ত্রমন্ত্র করে আমাদেরকে বশীভূত করে রেখেছে, এ তো আসলেই ভীতু প্রকৃতির লোক, এরকমটা তারা মনে করেছে। তখন ওই জিনেরা বলেছে যে সোবহান কবিরাজ আমাদেরকে অনেক কষ্ট দিছো, অনেক কাজকাম করাইছো, প্রতিদিন এই পালকি বহন করাও আমাদেরকে দিয়ে। একটা পাখি দেখে যে লোক ভয় পায়, সে আমাদেরকে দিয়ে এরকম কাজ করায়, এটা তো আমরা বুঝতেই পারি নাই। তোমার সাথে আজকে আমাদের সম্পর্ক শেষ, এটা বলেই নাকি তাকে ওই পালকির ভিতর থেকে টেনে নামানোর পর মাটির উপর দাঁড় করিয়েছে। সোবহান কবিরাজ ফিল করে যে সে আস্তে আস্তে মাটির দিকে ঢুকে যাচ্ছে, মানে মাটির ভেতরে ঢুকে যাচ্ছে, ঢুকতে ঢুকতে প্রায় কোমর পর্যন্ত ঢুকে যায়। এরপরে সোবহান কবিরাজের উপর কিছু নির্যাতন করেছিল জিনেরা, তবে প্রাণে মারেনি। এরপর জিনেরা চলে যায়, সোবহান কবিরাজ অজ্ঞান অবস্থাতে ওইভাবে পড়েছিল, কোমর পর্যন্ত মাটির নিচে পোতা অবস্থায়। সকালবেলা লোকজন সোবহান কবিরাজকে এই অবস্থায় দেখে, সেখান থেকে উদ্ধার করা হয়। পরবর্তী সোবহান কবিরাজ সব কথা খুলে বলেন যে এই ঘটনা ঘটেছিল। এই ঘটনার 3 দিনের মাথায় সোবহান কবিরাজ অসুস্থ হয়ে মারা যান। এর মাধ্যম দিয়েই সোবহান কবিরাজের ঘটনার সমাপ্তি ঘটে। রাজবাড়ির পাচুরিয়া এলাকায় সোবহান কবিরাজের নাম এখনও অনেকেই মুখে উচ্চারণ করেন যে এরকম একজন ব্যক্তি একটা সময় ওই এলাকাতে ছিল। 100 বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, সোবহান কবিরাজ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখনও ময় মুরব্বীদের মুখে তার কথা শোনা যায়। এমন একটি ঘটনাই আমাদেরকে পাঠিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি যিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আশা করছি আপনার কাছ থেকে আরও কিছু ঘটনা ইনশাল্লাহ আমরা পাবো। প্রিয় লিসেনার্স, চলুন চলে যাব আমাদের এবারের শনি রাতের 42তম আয়োজনের তৃতীয় এবং শেষ ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি এমনই এক রোমহর্ষক, রহস্যময়, মর্মান্তিক ঘটনা যা আমাদের হৃদয়কে নাড়িয়ে দেয়। এই ঘটনার মাধ্যমে আমাদের অনেকের মনের মধ্যেই জমে থাকা বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো ইনশাল্লাহ। এমন একটি ঘটনা আমাদেরকে পাঠিয়েছেন তানিয়া আহমেদ। ওনার বাড়ি বরিশাল জেলার এয়ারপোর্ট উপজেলার মাধবপাশা ইউনিয়নের ফুলতলা গ্রামে। উনি এই ঘটনাটি সংগ্রহ করেছেন 2025 সালের জুন মাসে। ওনার একটা বিড়াল ছিল, খুব আদরের বিড়াল। উনি যখন ঢাকাতে চলে আসেন, উনি বর্তমানে ঢাকার মালিবাগে বসবাস করছেন, তখন ওনার বিড়ালটাকে ওনার মায়ের কাছে দিয়ে আসেন। এই আদরের বিড়ালটি ওনার মাকে দিয়েছে সজোরে এক কামড়, একদম রক্তারক্তি অবস্থা। উনি এ খবর শোনার পর ওনার মাকে দেখতে গিয়েছেন। তানিয়া আপুর শ্বশুরবাড়ি কিন্তু পার্শ্ববর্তী ইউনিয়নেই। ওনার শাশুড়িও দেখতে এসেছে, বিভিন্ন কথাবার্তা হচ্ছে। এমন সময় ওনাদের একটা ডিভাইসে কেউ একজন মিজানুর রহমান আজহারির একটা ওয়াজ বাজিয়ে দিয়েছেন। ওই সময় আলোচনার মধ্যে মৃত্যু, কবর, আজরাইল আলাইহিসসালাম এই প্রসঙ্গগুলো আসছিল। ওই সময় হঠাৎ করে ওনার শাশুড়ি বলে ওঠেন যে আমি তো আজরাইল দেখেছি। এটা শোনার পর তানিয়া আপু বলেন, আজরাইল আলাইহিসসালামকে দেখেছেন? আজরাইল আলাইহিসসালামকে তো দেখা যায় না, যিনি মৃত্যুবরণ করবেন তিনি শুধু দেখতে পারেন, এছাড়া তো আজরাইল আলাইহিসসালামকে দেখা যায় না। ফেরেশতাকে কেউ তো দেখতে পারবে না, ফেরেশতাদেরকে জিনেরাও দেখতে পারে না, আপনি মনে হয় অন্য কোনো কিছু দেখেছেন। উনি বলেন, না, আমি আজরাইল আলাইহিসসালামকেই দেখছি।
এখানে বলে রাখা ভালো, এই তানিয়াপুর শাশুড়ি উনি কিন্তু খুবই পরহেজগার একজন মহিলা, খাস পর্দা করেন, নফল নামাজ, ফরজ নামাজ, তাহাজ্জুদের নামাজ কোনোটাই উনি পারতপক্ষে বাদ দেন না। উনার মুখে এই ধরনের কথা শোনার পর তানিয়া আপু আর ওনার আম্মা একটু নড়েচড়ে বসেন যে ঘটনাটা কি। তখন ওনার শাশুড়ি একটি রোমহর্ষক ঘটনা শেয়ার করেন এবং এই ঘটনা সম্পর্কিত বেশ কিছু বিষয় তানিয়া আপুরও মনে পড়ে যায়। চলুন সেই ঘটনাটি শুনে আসি। 2022 সালে ওনার শাশুড়ি বরিশালে শিফট হয়েছেন। তার আগ পর্যন্ত ওনারা থাকতেন ঢাকার সাভারে। এখন যেখানে ফ্যান্টাসি কিংডম রয়েছে, ওয়াটার কিংডম রয়েছে, এর সাইডেই একটা এরিয়া রয়েছে যার নাম জামগড় এলাকা। ওই জামগড় এলাকারও আর একটা অংশ রয়েছে যার নাম হচ্ছে কাঁঠালতলা। এই কাঁঠালতলাতে একটি বাড়ি রয়েছে, যেই বাড়িটার নাম হচ্ছে হাশেম টাওয়ার। এই হাশেম টাওয়ারেই ওনারা থাকতেন। তানিয়া আপু তো ওখানে ছিলেন, পরবর্তীতে শিফট হয়েছে। তানিয়া আপুর হাজব্যান্ড ওই সাভারেরই একটি বেসরকারি হসপিটালে কর্মরত ছিলেন। ঘটনা যখন ঘটে সময়টা গভীর রাত, বিষয়টা এরকম না, এশার নামাজ হয়ে গেছে, রাতের রান্নাবাড়া করছেন তানিয়াপুর শাশুড়ি। উনি রান্নাঘরে রান্নাবাড়া করছেন। ওনাদের যেই বিল্ডিংটা, ওই বিল্ডিংটার আশেপাশে ওই সময়ে বেশ কিছু জায়গা ফাঁকা ছিল, ধানি জমিও ছিল, একটু গ্রাম গ্রাম ভাইব আছে আর কি ওইখানে। পাশে আর একটা ভবন ছিল যেটা ওই সময় 2 তলা কমপ্লিট হয়েছিল। নিচতলাতে ভাড়াটিয়ারা ছিল, মানে ভাড়া দেওয়া হয়েছিল, আর দোতলাতে বাড়িওয়ালা নিজের পরিবার নিয়েই থাকতেন, আর উপরের দিকে কাজ চলছিল, মানে আন্ডার কনস্ট্রাকশন ছিল আর কি ওই বিল্ডিংটার কাজ। তো ওখানে ফাঁকা টাকা ছিল, তো দেখা যেত সন্ধ্যার পর বা রাতের বেলা এলাকার বিভিন্ন ছেলেপেলেরা এসে সিগারেট খেত, এই নেশা পানি জাতীয় যা যা আছে এগুলো মাঝে মাঝে একসাথে গোল হয়ে বসে আড্ডা দিত, খেত। উনি যখন রান্না করছিলেন হঠাৎ করে ওনার দৃষ্টি একদম নিচে চলে যায়। উনি দেখেন 3টা মাথা এক হয়ে কিছু একটা পরামর্শ করছে এবং ফিস 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 করে শব্দ করছে। উনি এই জিনিসটা দেখতে পেয়ে প্রথম দিকে খুব একটা চিন্তা করেন নাই যে এটা কি, এখানে তো এই টাইপের ছেলেপেলে আছে। অনেক সময় হয় কি 3টা মাথা এক জায়গা হয়ে যখন পরামর্শ করে, অনেক সময় আমরা দেখি ফুটবল খেলার সময় যখন সবাই মাঠে নামবে সবাই একত্রে মাথা এক জায়গা করে কিছু পরামর্শ করে, মানে ওই টাইপের আর কি। 3টা মাথা এক হয়ে কিছু পরামর্শ করছে। উনি চিন্তা করেন 3টা ছেলেপেলে মনে হয় এখানে আসছে, তারাই কোনো বিষয়ের আলোচনা করছে। তো উনি তাকিয়ে আছেন, হঠাৎ করে উনি দেখেন আরে এটা 3টা মাথা ঠিক আছে, কিন্তু এই 3টা মাথার বডি একটা, আর একটা মাথা সাইজে একটু বড়, 2টা মাথা একটু ছোট। আর যেই মাথাটা সাইজে একটু বড় ওইটার মাথায় মেয়েদের মতো লম্বা চুল রয়েছে, বাতাসে সেই চুল উঠছেও। তবে তাদের চেহারাটা ওইভাবে তখনও ভালো করে দেখতে পান নাই, একদম স্পষ্ট দেখতে পান নাই, কারণ বিল্ডিংটা ওই সময় ওই যে হাশেম টাওয়ার যেটা, ওটা 7 তলা হলেও ওনারা তো 7 তলায় থাকতেন না, ওনারা আরও নিচের দিকে থাকতেন। তো নিচের ওই সাইডটাতে অন্ধকার আছে, আবার আবসা আলো আছে, তাতে চেহারা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না, আর পেছন দিকে ঘুরে আছে আর কি। তখনও উনি খুব অবাক দৃষ্টিতে এটা দেখছেন, এটা যে ভয়ঙ্কর কোনো কিছু হতে পারে এটা আসলে ওনার মাথার ভিতর তখন কাজ করছে না। উনি এক দৃষ্টিতে রান্না থামিয়ে দিয়ে উনি এক দৃষ্টিতে ওই জিনিসটা দেখছেন। আর ওই জিনিসটাও কিন্তু বুঝতে পারছে না যে এই তানিয়া আপুর শাশুড়ি উনি এটা দেখছেন। এই জিনিসটা কি করলো, এরপরে ঘুরে একদম 7 তলার দিকে তাকিয়েছে। তখন এই তানিয়া আপুর শাশুড়ি দেখেন যে এদের চোখগুলো অন্যরকম বলতে কেমন, গোল এনার্জি বাল্ব যেগুলো রয়েছে সেগুলোর দিকে তাকালে আমরা কেমন দেখতে পাই, জল জল করছে, আলো ছড়াচ্ছে। অতটা আলো না ছড়ালেও মনে হচ্ছে জল জল করছে। এনার্জি বাল্বের মধ্যে কিছু হচ্ছে একদম 0 পাওয়ারের এক ধরনের এনার্জি বাল্ব রয়েছে সাদা, যেগুলো ডিম লাইট হিসাবে কাজ করে। অনেকেই ঘরের যেই ড্রয়িং রুম, ডাইনিং রুম রাতের বেলা লাইট বন্ধ রেখে এই 0 পাওয়ারের এনার্জি বাল্বগুলো জ্বালিয়ে রাখেন। তো এইটার যেরকম আলো মনে হচ্ছে ওই রকমের আলো,
চেহারা ভালো বোঝা যাচ্ছে না, তবে মানুষের মতো ফেস এটা বোঝা যাচ্ছে, তবে মাথা 3টা, 7 তলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এরপর কি করলো, একদম শাঁ করে উপরে উঠে চলে গেল, শূন্যে ভেসে একদম উপরে উঠে চলে গেল। উপরে উঠে চলে যাওয়ার 10 সেকেন্ডের মধ্যেই চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল উপর থেকে। এত জোরে চিৎকার চেঁচামেচি যে আশেপাশের ফ্ল্যাটের লোকজনও বের হয়ে আসলো, কি হয়েছে কি হয়েছে। তখন জানা গেল ওই 7 তলাতে যে চিলে কোঠা ছিল, ওইখানে যে কয়েকটা রুম ছিল, ওখানে 3টা পরিবার বসবাস করতো। এর মধ্যে একটা রুমে বসবাস করতো ওই বিল্ডিংয়েরই কেয়ারটেকারের ভাগিনা তার ওয়াইফ নিয়ে বসবাস করত। তো চিৎকার চেঁচামেচি যখন হচ্ছে, তখন এই তানিয়াপুর শাশুড়িও ওখানে চলে যান কি হয়েছে দেখার জন্য। উনি গিয়ে একটা বিভৎস দৃশ্য দেখতে পান। উনি দেখতে পান এই যে কেয়ারটেকারের ভাগিনা, সে জানালার পাশেই মৃত অবস্থায় পড়ে আছে, মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, আর তার ঘাটটা ওই জানালার দিকেই ফেরানো, আর তার চোখ দুটো অনেক বড় বড় করে খোলা ছিল। মনে হচ্ছে মৃত্যুর পূর্বে সে ভয়ঙ্কর কিছু দেখেছে। ওখানে তো কান্নার রোল পড়ে গেছে, লোকজন চলে আসছে। তখন অন্যরা বলছে যে হ্যাঁ, ছেলেটা তো আসলে 2 দিন ধরে খুব অসুস্থ ছিল, ডায়রিয়া হয়েছিল, তারপরে বমি করছিল, জ্বরও ছিল, এত দুর্বল ছিল যে কথাও বলতে পারতো না, এই অসুস্থতার কারণেই মারা গেছে। তারপরও কেয়ারটেকার যিনি, উনি দ্রুত তার ভাগিনাকে আরও লোকজনের সহায়তায় বিল্ডিংয়ের নিচে নামিয়েছিলেন। অন্য লোকরা বললেন যে আর হসপিটালে নিয়ে কী হবে, এ আর নাই, আল্লাহর কাছে চলে গেছে। তখন একটা চাটাই আনা হয়, চাটাইয়ের উপরেই তাকে রাখা হয়। এই যে ব্যাপারটা হয়েছে, ওই প্রেক্ষাপটে তানিয়াপুর শাশুড়ি কিন্তু এটা বলতে পারছেন না যে উনি কি দেখেছেন। তার দাফন কাফন হয়ে যায় স্বাভাবিকভাবেই। এর কয়েকদিন পর তানিয়াপুর শাশুড়ি উনি ওই মহিলার কাছে যান, যেই মহিলা ওই লোকের ওয়াইফ ছিলেন। তার কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনার স্বামীর কি অবস্থা ছিল, কেন মারা গেল। তখন উনি জানালেন আর এক ধরনের ভয়ঙ্কর কিছু তথ্য। উনি জানালেন হঠাৎ করেই ওনার স্বামী অসুস্থ হয়ে পড়ে। বিগত কয়েকদিন ধরে হঠাৎ করে তার ডায়রিয়া, বমি, জ্বর, শরীর এত দুর্বল হয়ে পড়েছিল যে উনি নাকি কথাই বলতে পারতেন না। সারাক্ষণ তার ওয়াইফকে পাশে বসে থাকতে বলতেন। যখনই ওনার ওয়াইফ কোনো কাজ করার জন্য, কারণ ঘর বাড়ি গোছাতে হবে, রান্না করতে হবে, অসুস্থ স্বামীর খেদমত করতে হবে, যখনই সরে যাওয়ার চেষ্টা করতেন, তখনই নাকি উনি হাত দিয়ে টেনে ধরতেন, মাথা দিয়ে ইশারা করতেন যেও না যেও না, জানালার দিকে কিছু একটা দেখানোর চেষ্টা করতেন। উনি মনে করতেন যে যেহেতু অসুস্থ হয়ে গেছে, হয়তোবা এই কারণেই এরকম করছে, তারপরও কাজ তো করতে হবে। উনি সরে গেলে ওনার মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করা যেত, কিন্তু বলতে পারতেন না, কারণ দুর্বল হয়ে ওনার গলা দিয়ে নাকি কথাই বেরোতে চাইতো না, এতটা দুর্বল হয়েছিলেন উনি। আর রাতের বেলা যেই সময়টাতে উনি মারা গেলেন, তার কিছুক্ষণ আগ পর্যন্ত এই লোকের ওয়াইফ তার পাশেই বসা ছিল। রাতের খাবার তো রান্না করতে হবে। তখন উনি বলেছিলেন যে আরে কিছু হবে না, বসো, আসতেছি। উনি জাস্ট খালি অল্প সময়ের জন্য কোনো একটা খাবার চুলার উপর চড়িয়ে ওনার হাজব্যান্ডের কাছে যখন আসছিলেন, তখনই দেখেন এই অবস্থা। এরপর তো উনি চিৎকার দিয়েছেন। ওনার হাজব্যান্ড সবসময় কিছু একটা ভয়ঙ্কর অবয়ব মনে হতো, দেখতো কিছু একটা দেখে ভয় পেত, তাকে কখনো পাশ থেকে সরে যেতে দিত না, এমনটাই সে বোঝাতো, কারণ সে কিছু বলতে পারতো না ওই সময়, একরকম জবান বন্ধই হয়ে গিয়েছিল। এই বিষয়টা যখন শোনেন তানিয়াপুর শাশুড়ি, উনি তখনও তাকে কিছুই বলেন নাই, উনি ওখান থেকে চলে আসেন। এরপর এই 2025 সালের জুন মাসেই উনি সর্বপ্রথম এই ঘটনাটা তানিয়াপুকে বলেছিলেন। তানিয়াপুকে বলেছিলেন উনি আজরাইল দেখেছেন। তানিয়াপু বারবার বলেছিলেন যে এটা আজরাইল না, এটা অন্য কিছু, কিন্তু উনি আসলে বিশ্বাসই করতে চান নাই, কারণ ওনার এর পিছনে যুক্তি ছিল যে মৃত্যুর পূর্বে মানুষ তার আমল অনুযায়ী আজরাইলকে ভয়ঙ্কর রূপে দেখে, আবার যার আমল ভালো সে ভালো রূপে দেখে।
জিনিসটা ওনার ব্যাখ্যা ছিল। প্রিয় লিসেনার্স, আসলে এখানে কি হতে পারে? ওই ব্যক্তি তো আজরাইল ভয়ঙ্কর বা সুন্দর রূপে দেখবেন যিনি মৃত্যুবরণ করছেন, এছাড়া অন্য কেউ কিন্তু আজরাইলকে দেখবেন না। তাহলে এই যে জিনিসটা, এইটা কি আজরাইল আলাইহিস সালাম কি তিনটা মাথা? আজরাইল আলাইহিস সালাম কি কারোর সাথে পরামর্শ করার দরকার রয়েছে? একসাথে বসে পরামর্শ করে নিচ থেকে তাকিয়ে থাকবেন, তারপর সাঁ করে উঠে যাবেন? তাহলে কি? প্রিয় লিসেনার্স, আমাদের পূর্বে যতগুলো ঘটনা প্রচারিত হয়েছে সেই ঘটনাগুলোর আলোকে নিশ্চয়ই আপনাদের কাছে কিছু অভিজ্ঞতার ভাণ্ডার তো রয়েছেই। করে নিশ্চিতভাবে বলা না গেলেও এতটুকু অনুমান করা যায় ওই ব্যক্তির মৃত্যু নিঃসন্দেহে কোনো জিন চালানের কারণে হয়েছে। আর তানিয়াপুর শাশুড়ি যেটাকে দেখেছেন, এটা পিশাচ শ্রেণীর কোনো একটা জিন, যাকে ওই ব্যক্তির উপর চালান করা হয়েছিল বা বান মারা হয়েছিল। অথবা উনি নিজের অজান্তেই এমন কোনো শক্তিশালী পিশাচ শ্রেণীর জিনের ক্ষতি করে ফেলেছিলেন, যার কারণে সে ক্ষিপ্ত হয়ে তাকে মাত্র কয়েকদিনের মধ্যেই মেরে ফেলেছে। তবে যতটুকু সম্ভাবনা সেটা হচ্ছে তাকে ব্ল্যাক ম্যাজিক করে মেরে ফেলা হয়েছে। কে করেছে এটা তো জানা যায় না। তবে ওই সময় এই হাশেম টাওয়ারে যারা ছিলেন, আশেপাশে ছিলেন, এখনও হয়তো বা কেউ কেউ ঘটনা শুনছেন, ওই প্লেসটার কথা আমরা বলে দিয়েছি এটা কোথায়, তারা অন্তত এই মৃত্যু সম্পর্কে ধারণা পাবেন যে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে কী হয়েছিল, তানিয়াপুর শাশুড়ি কী দেখেছিলেন। আর এটা আমরা অবশ্যই বলতে পারি যে এটা আজরাইল ছিল না, এটা কোনো জিন ছিল। কারণ আজরাইল আলাইহিস সালামকে দেখা যাবে না, যার মৃত্যু হবে তিনি সেটা দেখবেন। আমরা যেটা দেখি বা আমরা যদি কিছু দেখেও থাকি তাহলে সেটা জিনকে দেখেছি, আজরাইল আলাইহিস সালাম না। ধরুন যে কোনো একজন ব্যক্তি কাউকে হত্যা করলো, আমরা সেই হত্যাকে সচক্ষে দেখলাম যে এই হত্যাকাণ্ডটা, তাহলে কি আমি বলবো যে ওই লোকটা আজরাইল? নিশ্চয়ই না। যেহেতু মানুষকে আমরা সবসময় দেখি আর জিন জাতিকে দেখি না, ওই জিনিসটা যখন হঠাৎ করে দৃশ্যমান হয়ে যায় তখন মনে হতেই পারে এটা আজরাইল, কিন্তু আসলে এটা আজরাইল আলাইহিস সালাম না। অনেক সময় দেখা গিয়েছে যে এই ঘটনা যে এইটাই প্রথম তা কিন্তু না, আমরা আরও বিভিন্ন ঘটনায় আমরা দেখেছি যে কোনো জিনকে কারো ঘরের মধ্যে ঢুকতে দেখেছে, এরপরে ওই লোকটা মারা গেছে। তাহলে ওইটাই কি আজরাইল? না, এটা নিঃসন্দেহে কোনো জিন ঘটিত ব্যাপার। এই ঘটনাটা আমি শোনার পর আমার খুব কাছের একজন বন্ধু, যার নানির মৃত্যুর সময় একজন দাবি করেছিল নানির মৃত্যুর কিছুক্ষণ আগে তার শিওরে বসে থাকা একজনকে দেখেছে, যেটা শুধু সেই দেখছিল, অন্য কেউ দেখছিল না। সেও দাবি করেছিল সে আজরাইল আলাইহিস সালামকে দেখেছে। এরপরে আমি আমার বন্ধুর সাথেও কথা বলি, তাকেও বিষয়টা জানাই যে তার নানির মৃত্যুর আগে তার অসুস্থতা, তার পারিবারিক বিভিন্ন বিগুলো কেমন ছিল। এরপর আমার বন্ধুও ধারণা করলো যে তার মৃত্যুর পেছনেও কালো জাদুর একটা হাত থাকতেও পারে, যেটা তারা কল্পনাই আনে নাই। এই ঘটনার পরেই মূলত আমার বন্ধুর সাথে এই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো এই ঘটনার মাধ্যমে বেশ কয়েকটা বিষয়ের জট আমি নিজেও আলহামদুলিল্লাহ খুলতে পেরেছি। আশা করছি যে লিসেনাররাও এটা বুঝতে পেরেছেন যে আসলে এই জিনিসটা কী ছিল। একবার ভাবুন, 3 মাথা, বডি একটা। আসলে তাকে কে চালান করেছিল, কি হয়েছিল, এটা অবশ্য আর জানা যায় নাই। তবে এই ঘটনা যারা শুনছেন তারা যদি ওই ব্যক্তির কোনো আত্মীয় স্বজন হন, তাহলে আপনারা বিষয়টা নিয়ে অ্যানালাইসিস করতে পারেন যে আসলে বিষয়টা কী ছিল। ধন্যবাদ জানাচ্ছি তানিয়া আপুকে। ওনার বাবার মুখ থেকে শুনেছিলেন, আর এই ঘটনাটি ঘটেছিল ওনার বড় চাচার সাথে। ঘটনাটির সময়কাল 1960 থেকে 1965 সালের মধ্যে হয়েছিল। এই যে শাহজাদপুর ট্রাভেলস যে পরিবহন কোম্পানি, এই জেঠু কিন্তু এই শাহজাদপুর ট্রাভেলসে অনেক দিন চাকরি করেছেন, বিশেষ করে স্টাফ হিসেবে সুপারভাইজারি করেছেন। শাহজাদপুর ট্রাভেলস তো আমরা অনেকেই দেখেছি, বিশেষ করে এই রুটে
যারা চলাচল করেন শাহজাদপুর ট্রাভেলসের নাম জানেন না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল হবে। তো জেঠু এই প্রতিষ্ঠানে দীর্ঘদিন চাকরি করেছিলেন একটা সময়। তো চলুন জানি জেঠুর সাথে কি ঘটেছিল। ওই সময় মানে সেই 1960 থেকে 65 সাল, মানে মুক্তিযুদ্ধেরও আগে, তখন তো পরিবহন ব্যবস্থা খুবই নাজুক অবস্থায় ছিল, রাস্তাঘাটও ভালো ছিল না, খুবই কম গাড়ি রাস্তায় চলাচল করত। ওই সময়ে অনেক পুরনো কিছু বাস চলাচল করত। এই বাসগুলো অনেকটা ট্রাকের মতো, সামনের মাথাটা লম্বা, সামনের মাথার দিকে আবার একটা অংশ আগ বাড়ানো আছে, ওখানে আবার হ্যান্ডেল দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গাড়ি স্টার্ট দিতে হতো। যেমনটা অনেক সময় দেখতে পাই যে পাওয়ার টিলার স্টার্ট দিতে হয়, ওই রকম সামনের দিকে হ্যান্ডেল ঘুরিয়ে স্টার্ট দিতে হতো ওই বাসগুলোর। এখনকার মতো যে চাবি ঘোরালে স্টার্ট নেবে, বিষয়টা এরকম ছিল না। তো ওই সময়ও কিন্তু এই যে জেঠু, উনি ওই বয়সেই, ওই সময় তো বয়স ওনার খুব বেশি ছিল না, কিন্তু ওই সময়ই উনি এই পরিবহন সেক্টরটার সাথে যুক্ত ছিলেন। ওই সময় উনি অন্য একটা বাস কোম্পানিতে চাকরি করতেন, মানে ওই রুটে যে বাসগুলো চলতো আর কি। ওই কোম্পানির মাত্র 2টি গাড়ি ছিল, ওই এলাকাতে একটা আর অন্য এলাকাতে আর একটা, মানে এই একটা যেত আর একটা আসতো, এইভাবে যাত্রী আনা নেওয়া করতো। তাদের সার্ভিস রোডটা ছিল হচ্ছে পাবনা থেকে উল্লাপাড়া পর্যন্ত। উল্লাপাড়া থানাটি শাহজাদপুরের পাশের থানা। রাস্তার বর্ণনাটা আমরা একটু দেই। রাস্তার দুই পাশে বড় বড় বটগাছ ছিল। ওই সময় একেবারে নির্জন এলাকা, আশেপাশে কোনো বসতি ছিল না। পাবনা থেকে কোনো বাস উল্লাপাড়া যেতে হলে শাহজাদপুরের উপর দিয়ে যেতে হয়, যেটা এখন মূলত ঢাকা টু পাবনা হাইওয়ে। মূল রাস্তাটি হচ্ছে শাহজাদপুর থানার উপর দিয়ে, অর্থাৎ এই ঢাকা টু পাবনা হাইওয়েটা শাহজাদপুর থানার উপর দিয়েই এর মূল অংশটা চলে গেছে। আর ওই সময়ে, অর্থাৎ সেই 1960-65 সালের দিকে, ওই রাস্তাটির গন্তব্য মানে শেষ প্রান্ত ছিল উল্লাপাড়াতেই। তখন তো আর যমুনা সেতু হয়নি, এই জন্যই ঢাকার সাথে সরাসরি আসলে সংযোগ ছিল না। এখন অবশ্য ওটাই মূল রাস্তা, যেটা কিনা ঢাকা টু পাবনা হাইওয়ে। শাহজাদপুর থেকে উল্লাপাড়া যাওয়ার পথে এর মাঝখানে একটি বড় মোড় ছিল। ওই জায়গাটির নাম হচ্ছে জঙ্গলিপুর, যেটি ছিল একমাত্র বড় একটা টার্ন বা বাঁক। রাস্তাটি 15 থেকে 20 ফিট চওড়া কংক্রিটের ঢালাই করা রাস্তা ছিল। আগেকার দিনে কিন্তু এই যে বিটুমিনের রাস্তা কম করা হতো, কংক্রিটের রাস্তাগুলো করা হতো, কারণ হচ্ছে কংক্রিটের রাস্তা টেকসই হয় বেশি। বিটুমিন দিয়ে তৈরি এই পিচ ঢালা রাস্তাগুলোতে যদি বৃষ্টির পানি জমে থাকে তাহলে রাস্তা নষ্ট হয়ে যায়, আবার ভারী যানবাহন চললেও এই রাস্তাগুলো দ্রুত নষ্ট হয়। এই জন্য অনেক আগের রাস্তাগুলো আমরা দেখতাম কংক্রিটের রাস্তা হতো। এখনও কিছু কিছু জায়গায় কংক্রিটের রাস্তা দেখা যায়। ব্যয়বহুল এই কংক্রিটের রাস্তা তৈরি করা, তবুও যেখানে ভারী যান চলাচল করে, ভারী ভারী মাল নিয়ে ট্রাক চলাচল করে, সেখানে কিন্তু এই ধরনের রাস্তাগুলো আমরা দেখতে পাই। তো যাই হোক, ওই সময় এরকম রাস্তা ছিল ওখানে। লোকমুখে শোনা যায় যে ওই যে টার্ন বা বাঁকটা, ওখানে অনেক আগে থেকেই নাকি ভৌতিক কিছু দেখা যেত। দুই পাশে ধানি জমি, অনেক দূরে গ্রাম, আর মাঝখানের রাস্তাটা একদম নির্জন। আশেপাশে কোনো ঘর বাড়ি ওই সময় ছিল না। তো এই যে এজাজ ভাই, ওনার যেই বড় চাচা, ওনার চাকরির সুবাদে অনেকজনের সাথেই উনি পরিচিত ছিলেন। হেল্পার, ড্রাইভার, সুপারভাইজার, সবার সাথে ওনার ভালো সম্পর্ক ছিল। একদিন তার গাড়িতে যাওয়ার ট্রিপ বন্ধ থাকায় ওনার ছোট ভাইকে নিয়ে, অর্থাৎ এই এজাজ ভাইয়ের বাবাকে নিয়ে তিনি সিরাজগঞ্জ শহরে যাবেন বলে বাইসাইকেলে রওনা দিয়ে উল্লাপাড়া স্টেশন পর্যন্ত যাবেন। সেখানে এক পরিচিত বাড়িতে বাইসাইকেলটি রেখে ট্রেনে করে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হবেন। ওই সময়ে এই এজাজ ভাইয়ের বাবার বয়স ছিল 13 বছর বা ম্যাক্সিমাম 14 বছর, আর ওনার জেঠুর বয়স এই বয়সের দ্বিগুণ ছিল। সেদিন এজাজ ভাইয়ের বাবা এবং তার বড় জেঠু বা বড় চাচা বাইসাইকেলে করে রওনা যখন দিয়েছেন, ওই মোড়ের কাছাকাছি যখন পৌঁছেছেন, তখন তারা লক্ষ্য করেন যে ধান খেতে কাজ করা কৃষকেরা ছোটাছুটি করে রাস্তার দিকে এগিয়ে আসছে। বড় চাচা বাইসাইকেল আরও জোরে চালিয়ে সামনে এগিয়ে গিয়ে দেখেন একটি বাস অ্যাক্সিডেন্ট করেছে। ঠিক ওই মোড়ের উপরেই বাসটি এক পাশ কাত হয়ে পড়ে আছে। হেল্পার যে পাশে থাকে, অর্থাৎ বাসের যেই দরজাটা, ওইভাবে মানে ওই পাশটা কাত হয়ে পড়ে গেছে।
আর সেই পাশটি রাস্তার সাথে লেগে আছে। ঘটনাস্থলে গিয়ে দেখে সেই বাসের নিচে চাপা পড়ে মারা গিয়েছে এই বড় জেঠু বা বড় চাচার এক পরিচিত সহকর্মী। ওনার নাম ছিল আব্দুল কাদের। লোকে তাকে ভোলা নামে চিনত। তার বাড়ি শাহজাদপুরেই। লোকটা ছিল শক্তপোক্ত, মোটাসোটা, বলিষ্ঠ গড়নের। অ্যাক্সিডেন্টে নিহত এই ব্যক্তিকে নাকি 10 থেকে 15 হাত টেনে হিচড়ে নিয়ে গেছে এই বাস। যখন ওই কাত হয়ে পড়ে গেছে তখন ওটার যে গতি ছিল ওই গতিতেই কাত হয়ে এরকম 15 থেকে 20 হাত টেনে হিচড়ে নিয়ে যায়। আর তার বডিটা ওইখানে পড়ে গেছে। তার শরীর ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল। কোনটা হাত কোনটা পা বোঝাই মুশকিল হয়ে গিয়েছিল। তখনও নাকি লোকটির ঠোঁট নড়ছিল, শুধু ঠোঁটের কিছুটা অংশ ও মুখ হালকা চেনা যাচ্ছিল বলে লোকটিকে শনাক্ত করা গিয়েছিল। এছাড়া অন্য জায়গা হলে তার ডেড বডি শনাক্ত করা মুশকিল হয়ে যেত, যেহেতু উনি হেল্পার ছিল, অনেকেই তাকে চিনত। তো বড় জেঠু কিছুটা দূরে গিয়ে এক প্রত্যক্ষদর্শীর কাছে জানতে পান বাসটি কিভাবে অ্যাক্সিডেন্ট করলো। বড় জেঠুর ড্রাইভারকে খুঁজে বের করে তিনি সরাসরি কথা বলেন। ড্রাইভার বলেন যে অন্যান্য দিনের মতো আজও এখান দিয়ে যাওয়ার সময় একইভাবে উনি টার্ন নিচ্ছিলেন যেভাবে অন্যান্য সময় উনি নেন। হঠাৎ নাকি ঝড়ের বেগে একটা প্রবল দমকা হাওয়া এসে বাসের একদিকে ধাক্কা দেয়, আর তখনই ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। উনি সঙ্গে সঙ্গে লাফ দিয়ে বের হয়ে গেলেও গাড়িটা হেল্পারের পাশের দিকে হেলে যাওয়ার কারণে এই যে ভোলা যিনি হেল্পার উনি গাড়ির নিচে চাপা পড়ে একদম পিষ্ট হয়ে যান। গাড়িতে থাকা আরও কিছু যাত্রী গুরুতর আহত হলেও তারা কেউ মারা যান নাই। বড় জেঠু দুঃখ প্রকাশ করেন, কারণ এই ভোলাকে উনি আগে থেকেই চিনতেন, তার সাথে ভালো সম্পর্ক ছিল। এখন ওখানে তো উনি দেরিও করতে পারছেন না, কারণ ওনাকে ট্রেন ধরতে হবে। এরপর বড় জেঠু এজাজ ভাইয়ের বাবাকে নিয়ে উল্লাপাড়া স্টেশনে পৌঁছান। তারপর সেখানে তার এক পরিচিত বন্ধুর বাড়িতে সাইকেলটি রেখে ট্রেনে করে সিরাজগঞ্জ শহরে চলে যান। তার পরের দিন সিরাজগঞ্জ থেকে ফেরার পথে সাইকেল নিয়ে আসার সময় দেখতে পান অ্যাক্সিডেন্টের যেই প্লেসটা যেখানে ওই বাসটা অ্যাক্সিডেন্ট করেছিল সেখান থেকে প্রায় 500 মিটার দূরে ওই বাসটি রাখা আছে। মানুষজন অনেক কষ্টে সেটিকে সরিয়ে রেখেছিল। সিরাজগঞ্জ থেকে ফিরে এসে একদিন পর তার অফিসে যান, যেই পরিবহন কোম্পানিতে উনি চাকরি করতেন। তো উনি এই কারণে গিয়েছিলেন যে ওনার যে ট্রিপটা ওটা তো বন্ধ ছিল, আবার ডিউটি কবে থেকে ডিউটিতে উনি যাবেন এটা জানার জন্য আর কি। সেখানে গিয়ে দেখতে পান ওই অ্যাক্সিডেন্ট হওয়া বাসটির মালিক নিজেই ওখানে এসেছেন এবং তিনি খুঁজছেন যে এই অ্যাক্সিডেন্টকৃত বাসটিকে পাহারা দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় কিনা। বড় জেঠুকে দেখেই ওই গাড়ির মালিক ম্যানেজারকে বলেন, এই ছেলেটা তো তোমাদের এখানে সুপারভাইজার হিসেবে কাজ করে তাই না, তো ওকে 2-3 দিনের জন্য রাখি না, ও পারবে। প্রথমে বড় জেঠু একথা শোনার পর রাজি হতে চান না, পরে অবশ্য রাজি হয়ে গিয়েছিলেন। ওই সময়ে এই গাড়িটা ছিল 2টা কেবিনে বিভক্ত, একটা মেয়েদের জন্য আর একটা ছেলেদের জন্য। ওই সময়ে এরকম গাড়িগুলো হতো। কেবিনে থাকার জন্য ওখানে স্টাফরা যখন যাত্রী থাকতো না শোবার জন্য বন্দোবস্ত করতে পারত। তো মালিক বলেন যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলেও ওই কেবিনের ভেতরে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, শোবার জায়গাটা ঠিক আছে, সমস্যা হবে না, 2টা রাতই তো ব্যাপার, তুমি কাজটা করতে পারো। ওখানে আমার মেকানিক রাখা আছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওরা কাজ করছে, আরও 2-1 দিন সময় লাগবে। গাড়ির পার্টসগুলো তো অনেক দূর থেকে আনতে হবে, এই জন্য সময় লাগছে। আর কেউ না থাকলে তো গাড়ির যন্ত্রাংশগুলো অনেকে চুরি করে নিয়ে যেতে পারে, এরকম একটা জায়গায়, নির্জন জায়গায়, এই জন্য একটা লোক দরকার। জেঠু রাজি হয়ে যান। উনি প্রথম দিন সন্ধ্যার আগে ওই অ্যাক্সিডেন্ট করা গাড়ির কাছে পৌঁছান। ওখানে গিয়ে মেকানিকদের সঙ্গে কিছু সময় কথা বলেন, গাড়িতে কি কি সমস্যা ছিল, কি কি মেরামত করা হয়েছে, বাকি কি আছে, আরও কি কি পার্টস লাগবে ইত্যাদি। এইসব কথাবার্তা বলতে বলতে 2জন মেকানিকদের মধ্যে একজন মেকানিক বলেন যে, ভাই আপনি তো এখানে রাত্রে থাকবেন তাই না, একটু সাবধানে থাকবেন ভাই। বড় জেঠু জিজ্ঞেস করেন, কেন রে ভাই, কী হইল? তখন ওই মেকানিক বলেন, আজ সকালে স্থানীয় একটা ছেলে পেলে এসে গাড়ি মেরামত করা দেখছিল, এসে আমাদেরকে বলতেছিল গত রাত্রে এখানে একজনের সাথে ভৌতিক ঘটনা ঘটছে, আপনারা এখানে থাইকেন না ভাই। এ কথা শুনে এই মেকানিক ছেলেপেলেদের কথা নাকি বিশ্বাস পায়নি, মানে বিশ্বাস করেনি।
সে পাশে থাকা একজন প্রাপ্তবয়স্ক মানুষকে জিজ্ঞেস করেন যে আসলে ঘটনাটা কি। তখন ওই প্রাপ্তবয়স্ক লোক জানিয়েছেন যে ওই রাতে রাস্তা দিয়ে মধ্যবয়স্ক একজন ব্যক্তি যাচ্ছিলেন। তো সময়টা সন্ধ্যার পরে, এশার আজান তখনও হয়নি, কিন্তু রাত হয়ে গেছে। সন্ধ্যার পর বাজার থেকে বাড়ি ফিরছিলেন, যখন ওই মোড়ের কাছে পৌঁছান হঠাৎ করে পেছন থেকে একটা গরম বাতাস উনি অনুভব করেন। তখন তার মনে হচ্ছিল পেছন থেকে কেউ হেঁটে হেঁটে আসছে, ছপ 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 শব্দ করে। ওই লোকটা দাঁড়ালে শব্দটিও বন্ধ হয়ে যায়, আবার হাঁটা শুরু করলে আবারও শুরু হয়। পেছনে তাকিয়ে দেখে কিছুই নাই, মনের ভুল ভেবে আবার হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর সে অনুভব করে তার বাম পাশ থেকে কেউ একজন মোটা সোটা কণ্ঠে তাকে বলছে, ভাড়া দে, গাড়ি ভাড়া দে। লোকটি আবার পেছনে ফিরে তাকিয়ে দেখে যে একজন কালো মোটা সোটা স্বাস্থ্যবান শরীরের মতো, অন্ধকারে যতটুকু বোঝা যাচ্ছিল আর কি, সে এরকমটা বলছে। এইটা দেখে নাকি ওই লোকটা খুবই ভয় পায়। তারপর নাকি এক দৌড়ে বাড়িতে চলে যাওয়ার সময় বাড়ির গেটের সামনে সেন্সলেস হয়ে পড়ে যায়। লোকটি বাড়িতে ফিরতে দেরি হচ্ছে দেখে বাড়ির লোকজন খুঁজতে বের হওয়ার সময় দেখে গেটের সামনে ওই লোকটা অজ্ঞান হয়েই পড়ে আছে। পরবর্তীতে নাকি ঝাড়ফুঁক করার পর স্বাভাবিকভাবে তার জ্ঞান ফেরে। জ্ঞান ফেরার পর লোকটি সব কিছু খুলে বলেছিল। তো স্থানীয় ওই লোকটি এই মেকানিকের কাছে এই ঘটনা বলে। এখানে একটা কথা বলে রাখা ভালো, যে লোকটি ওই রাত্রে ভয়াবহ ঘটনার শিকার হয়, ওই লোকটি কিন্তু ওই অ্যাক্সিডেন্টের দিন উপস্থিত ছিল। অর্থাৎ ওই গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট করে সে ওখানে উপস্থিত হয়েছিল, ভোলার লাশও দেখেছিল। আর ভোলার সাথে আগে থেকেই তার টুকটাক পরিচয় ছিল, ওই গাড়িতে সে আসা যাওয়া করতো, ভোলা হেলপারি করতো, ভাড়া কাটতো, সেই হিসাবে পরিচিত ছিল। আর ভোলাকে অনেক মানুষই চিনত। আর এই ধরনের একটা ভয়ঙ্কর লাশ যদি কেউ দেখে, তাকে তো আসলে সহজে ভুলে যাওয়া মুশকিল, তাই না? ওই চিন্তা হয়তো বা তার মাথায় ছিল, এর থেকেও একটা হ্যালুসিনেশন হতে পারে। কিন্তু না, আসলে কি এটা হ্যালুসিনেশন ছিল? কারণ ওই রাস্তায় আগে থেকেই অনেক ধরনের সমস্যা শোনা যেত। হঠাৎ করে কেনই বা ওই দমকা বাতাস এসে লাগলো, আর এত জোরে দমকা বাতাস লাগলো যে গাড়ির ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল। এটা কি স্বাভাবিক? যাই হোক, অ্যাক্সিডেন্টের স্পট থেকে বাজারের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। আর ওই স্পট থেকে লোকটির বাড়ি, অর্থাৎ যিনি ভয় পেয়েছেন, তার বাড়ির দূরত্ব আনুমানিক 1/2 কিলোমিটারের কাছাকাছি হবে। লোকটার সাথে এরকম ভয়ঙ্কর ঘটনা যে ঘটেছে, এটার বর্ণনা শুনে বড় জেঠু ওই মেকানিককে বললেন, আরে ভাই সমস্যা নাই, আমি এসব ভয় টয় পাই না। এসব কথাবার্তা শেষ করে সন্ধ্যার সময় মেকানিকরা তো চলে গিয়েছেন। আর এদিকে বাসের ভেতরে কেবিনে শুয়ে থাকার জন্য হালকা পাতলা পরিষ্কার পরিচ্ছন্ন বড় জেঠু করেছেন। একটা সময় তিনি ঘুমানোর চেষ্টা করেন, কিন্তু ওনার ঘুম আসছিল না। এত তাড়াতাড়ি কি ঘুম আসে? তো রাতে যখন তিনি শুয়েছিলেন, আনুমানিক 11টা কি 12টা বাজবে হয়তো, উনি নিশ্চিত করে বলতে পারেন না যে কয়টা বাজে। ঘড়িও ছিল না কাছে, বাইরে ঘুটঘুটে অন্ধকার, আর ওই রাতে কোনো গাড়ি ঘোড়া চলেও না। বাইরে শুধু ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। পাশে হ্যান্ডেলটা রেখে দিয়েছিলেন, যেটা বাসে স্টার্ট দেওয়ার জন্য ঘোরাতে হয়, ওই হ্যান্ডেলটা। আর ওনার কাছে একটা লাইট ছিল। ঘুম আসছে না, হঠাৎ করে গাড়ির পেছনে বিড়ালের গড় গড় আওয়াজের মতো একটা শব্দ পাওয়া যাচ্ছে। এরপর গাড়ির বডিতে আঁচড়ালে, অর্থাৎ আঁচড় দিলে একদম এক ধরনের মানে খসখস খসখস বা ক্যাচ 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 শব্দ হয় না, ওইরকম শব্দ হচ্ছে। হাতের নখ দিয়ে আঁচড়ালে যেরকম শব্দ, ওই রকম। আবার গাড়ির টায়ারে যদি কেউ আঁচড় দেয়, যেরকম শব্দ হয়, ঘর ঘর শব্দ হয়, ওই রকম শব্দ হচ্ছে। কখনো গাড়ির বডিতে, কখনো গাড়ির টায়ারে। আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। 5-10 মিনিট পর আবার একই রকম শব্দ। এবার গাড়ির সামনের দরজার দিক থেকে শব্দ করছে। জেঠু তখন চিন্তা করেন যে এত রাতের এখানে বিড়াল আসবে কোত্থেকে? বিড়াল তো আসার কথা না, নিশ্চয়ই এটা মনে হয় সেই ভোলা। আর জেঠুর কিন্তু টুকটাক ভৌতিক অভিজ্ঞতা আগে থেকেই ছিল, টুকিটাকি ভৌতিক ঘটনার মুখোমুখি উনি হয়েছেন, সাহসও মোটামুটি ছিল ভালোই। তো শব্দটা আবার কিছুক্ষণ পর বন্ধ হয়ে যায়। জেঠু এবার একটু সাহস নিয়ে তার পাশে থাকা হ্যান্ডেলটি হাতে নিয়ে আবার ঘুমানোর চেষ্টা করে। আর ভাবেন, যদি ও সারা রাত এভাবে ডিস্টার্ব করে তাহলে তো ঘুমানো যাবে না, সমস্যা হতে পারে। এর কিছুক্ষণ পর তার কানের পাশে, অর্থাৎ যেখানে উনি মাথা রেখেছেন, ওইখানে বাসের বডির যে অংশটা রয়েছে,
ওইখানে এসে কেউ একজন মোটা কণ্ঠে গম্ভীর সুরে আওয়াজ দিয়ে বলতে শুরু করে, পানি দে, আমার খুব পিপাসা লেগেছে, আমার গলাটা শুকিয়ে গেল রে, পানি দে পানি দে। এরকম 2-3 বার বলে। আর ঠিক তখনই জেঠু হ্যান্ডেল হাতে চেপে ধরে ধমকে সুরে বলেন, এই কে তুই রে, এখানে চাষটা কি? পানি টানি কিছু নাই, আমাকে ডিস্টার্ব করিস না, আমি এখানে পাহাড়ে দিতে এসেছি, যা চলে যা এখান থেকে, তোর জায়গা যেখানে সেখানে চলে যা, শুধু শুধু আমাকে ডিস্টার্ব করিস না, আমাকে ঘুমাতে দে। জেঠু কিন্তু অনেক সাহস নিয়ে কথাটি বলেছিলেন। এরপর ওই আওয়াজটা থেমে যায়। আনুমানিক 15 থেকে 20 মিনিট পর উনি লাইট হাতে করে আস্তে আস্তে বাসের দরজা খুলে বের হন। এদিকে লাইট দিয়ে চারপাশে ভালো করে দেখেন এবং নিশ্চিত হন যে আশেপাশে কেউ নেই। তারপর হ্যান্ডেলটি বাসের মধ্যে রেখে কোনো রকমে রাস্তা ধরে দৌড় দিয়ে আগানোর সময় সামনে কয়েকটা বাড়িঘর দেখতে পান। অনেকটা পথ চলে আসছেন, 1/2 কিলোমিটার পরে গিয়ে হচ্ছে কিছু কিছু ঘরবাড়ি ছিল ওই সময়। সেখানে একটা বাড়িতে ঢুকে পড়েন। একটা বাড়িতে উঠে বাড়ির লোকজনদেরকে ডাকাডাকি শুরু করেছেন, চিৎকার চেঁচামেচি শুরু করেছেন। বাড়িতে থাকা 1-2 জন ঘুম থেকে উঠে তাকে দেখে অবাক হয়, বলে, আপনি এখানে কি চান, এত জোরে চিৎকার চেঁচামেচি করছেন, হাঁপাচ্ছেন, কি হয়েছে? তখন জেঠু সব ঘটনা খুলে বলে। বাড়ির লোকজন শুনে বলে যে, ওরে বাবা রে, তুমি তো বেঁচে গেছো, এই জায়গাটা ভয়ঙ্কর। আমাদের পাড়ার একজন লোক গত রাত্রে বাড়ি ফেরার পথে ওই রাস্তায় ভূত দেখছে, বেঁচে গেছে কোনো মতে। মানে ওই যে যেই লোকটা ভোলাকে দেখেছে সেই বিষয়টাই আর কি বলেছিল আর কি। ওই বাড়ির লোকজন আরও বলে যে, মায়ের ছেলে, মায়ের কোলে ফিরে যাও, পাহাড় টাহাড়া দিতে হবে না। তো লোকজন বলে যে, আজকে আর বাসায় ফিরতে হবে না, এখানে থাকার ব্যবস্থা করছি, ঘুমাও, সকালে উঠে বাসায় যাও। তো জেঠু আর ওই রাত্রে বাসায় ফিরে যান নাই, যদিও তার হাতে টর্চ লাইট ছিল, আর সাহস করেন নাই। তো সকালবেলা উনি বাড়িতে যান। অবশ্য ওই রাতেই ওনার জ্বরও এসেছিল। বাড়িতে ফেরত আসার পর সব ঘটনা খুলে বলেন সবাইকে। তো জেঠু যখন ওই বাড়িতে এসে ঘটনা বলছিল, তখন জেঠু বলছিলেন যে ভোলা যখন জীবিত ছিল তখন সে বাসে যাত্রীদের কাছে ভাড়া চাইতো, বা ভাড়া যখন তুলতো তখন সে বলতো যে, এই ভাড়া দেন, ভাড়া দেন। অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পর জেঠুর রূপ ধরে কোনো একটা পিশাচ একই রকমভাবে ওই মানে ভোলার রূপ ধরে কোনো একটা পিশাচ একই রকমভাবে এসে ওরকমটা করেছে। আর যেহেতু ভোলা জেঠুকে চিনতো, এই কারণেই হয়তোবা তার সাথেও একই রকম আচরণ করেছে, হতে পারে এরকমটাই। তবে জেঠুর কাছে কিন্তু ভাড়া চাইনি, পানি চেয়েছিল। মাঝে মাঝে নাকি ওই হেল্পার ডাকাডাকি করতে করতে যখন ক্লান্ত হয়ে যেত, ভোলা যেই গাড়িতে ডিউটি দিত মাঝে মাঝে ওই গাড়িতেও কিন্তু জেঠুর ডিউটি পড়তো, তখন আবার জেঠুর কাছে পানি চাইতো। এই জন্য হয়তো বা পানি চেয়েছে, এটাও হতে পারে। এখন ওই জায়গায় নাকি অনেক বাড়িঘর হয়েছে, জনবসতি অনেক বেড়েছে, রাস্তা তো আগে থেকে অনেক উন্নত হয়েছে, অনেক চওড়া হয়েছে। বিশেষ করে ওই মোড়ের ওই জায়গা এখন অনেক বেশি চওড়া হয়ে গিয়েছে। তারপরও নাকি ওইখানে এখনও সড়ক দুর্ঘটনা তুলনামূলকভাবে বেশিই হয়। প্রিয় লিসেনার্স, এই যে একটা দমকা বাতাস এসে লাগলো, এটা কি হতে পারে? অনেক জায়গাতেই কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা ঘটে, কোনো কারণ ছাড়াই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা যখন ঘটে তখন শুধু ওই ব্যক্তি বলতে পারেন ওই মুহূর্তের অনুভূতিটা, যিনি কোনো যানবাহন চালাচ্ছিলেন। যদি বেঁচে যান উনি বলতে পারবেন, আর মারা গেলে তো আর বলতে পারবেন না। যেহেতু ওই ড্রাইভার বেঁচে ছিলেন, একদম সজ্ঞানেই ছিলেন, যেহেতু লাফ দিয়ে নেমে গিয়েছিলেন, আল্লাহর রহমতে ওনার কোনো ক্ষয়ক্ষতি হয়নি, মারা যায় এই হেল্পার ভোলা, যার আসল নাম হলো আব্দুল কাদের। প্রিয় লিসেনার্স, আপনাদের এলাকাতেও যদি এই ধরনের কোনো জায়গা থাকে আর সেই সম্পর্কিত যে ঘটনাগুলো রয়েছে, সেই সত্য ভয়ের ঘটনাগুলো আমাদেরকে পাঠাতে পারেন লিখে বা রেকর্ড করে আপনাদের horrorlbd@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ধন্যবাদ জানাচ্ছি এজাজুল হক ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। চলুন আমরা চলে যাব আমাদের এবারের হরর নাইটের 95তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের এবারের হরর নাইটের 95তম আয়োজনের দ্বিতীয় এবং শেষ ঘটনায়।
এখন যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো, উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার নাম সাকিব। উনি বর্তমানে মালয়েশিয়ার পেনাং সিটিতে রয়েছেন। ওনার দেশের বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার পদুম শহর গ্রামে। যে ঘটনাটি উনি আমাদের সাথে শেয়ার করেছেন, এই ঘটনাটি ওনার এলাকার অনেকেই জানে। উনি একা জানেন বিষয়টা এরকম না। আর ঘটনাটি যার সঙ্গে ঘটে তিনি এই সাকিব ভাইয়ের দুঃসম্পর্কের মামা হন। সঙ্গত কারণে গ্রামের নামটি উনি শেয়ার করতে চান নাই, শুধু এতটুকু বলেছেন যে সেই মামার বাসা গাইবান্ধা জেলাতেই। ঘটনাটি যখন ঘটে সাল তখন 2009। আর সেই মামার নাম দুলা মিয়া। এই দুলা মিয়া পেশায় একজন ভ্যান গাড়ি চালক ছিলেন। আর ভ্যান চালানোর পাশাপাশি উনি রাতে মাছ ধরার চেষ্টা করতেন। যদিও বা উনি ছোট থেকে মাছ ধরতে ভালোবাসতেন, বড় হয়েও উনি দিনের বেলা ভ্যান চালান আর রাতের বেলা সময় সুযোগ পেলে মাছ ধরার অভ্যাসটা ধরে রেখেছেন। দুলা মিয়ার স্ত্রী এবং 2 সন্তান ছিল। অভাব অনটনের সংসার, ভ্যান চালিয়ে তো তার আর পোষায় না। তাই রাতে মাছ ধরলে মাছ ধরার নেশাটাও মিটলো, আর মাছ পেলে মাছ বিক্রি করত, কিছু মাছ খেত। একদিন দুলা মিয়া রাতে তার স্ত্রীকে বলে যে বাবুলের মা, তার ছেলের নাম ছিল বাবুল, বাবুলের মা তুমি ঘুমিয়ে পড়ো, আমি একটু পরে মাছ ধরতে বেরোবো, আস্তে আস্তে সকাল হবে। তার স্ত্রী বলল আজকে কোথায় মাছ ধরতে যাবে? তখন দুলা মিয়া বলে ওই যে পুবের বিলে। তার স্ত্রী তখন বলে সাবধানে যেও, সাবধানে থেকো। যথারীতি কথাবার্তা শেষ করে দুলা মিয়া তার মাছ ধরার সরঞ্জাম নিয়ে বের হয়ে যায়। টেটা, কারেন্ট জাল, খোলই, 5 ব্যাটারির লাইট নিয়ে বের হয়েছে। ওই রাতে কিন্তু চাঁদের আলো দেখা যাচ্ছিল না, অন্ধকারই ছিল, নিস্তব্ধতা চতুর্দিকে। এর মধ্যে একা একা হেঁটে যাচ্ছে এই দুলা মিয়া বিলের দিকে। রাত আনুমানিক কয়টা বাজে বলা মুশকিল হলেও রাত আনুমানিক তখন হয়তো বা 11টার মতো বাজে। কিছু দূরে লাইটের আলো দেখা যাচ্ছে, তারাও ওই দুলা মিয়ার মতোই মাছ ধরতে এসেছে। এরকম দেখে দুলা মিয়া বলল ধুর যত সব, এত লোক আসলে কি মাছ পাওয়া যাবে কিনা, এদের মাছ ধরার কোনো অভিজ্ঞতা নেই, শুধু পানির মধ্যে নেমে পানি ঘোলা করে, এখানে নামবই না, ওই সামনের ওই শ্মশানের পিছনে যাব, ওখানে মাছ ধরবো। বলে রাখা ভালো, বিলের মাঝখানে একটা ঢিপি বা ঢিবি, অনেক জায়গায় ঢিপি বলে, ঢিবি বলে, আসল উচ্চারণটা ঢিবি হবে। হ্যাঁ, ওই ঢিবি বা উঁচু মাটির স্তূপ ছিল, ওইখানেই মূলত একটা পুরনো শ্মশান রয়েছে। আর পূর্ব দিকে একটা নালা চলে গেছে, নালার পাশে একটি ঈদগার মাঠ রয়েছে। এবার সে ওই শ্মশানের একটু সাইডে যান এবং চিন্তা করেন আগে কারেন্ট জালটা পাতি, তারপর ট্যাটা দিয়ে মাছ ধরবো। এর মধ্যে কারেন্ট জালে কিছু মাছ পড়বে, এগুলো আবার তুলবো। যেমন ভাবা তেমন কাজ। চারদিকে একটু তাকিয়ে দেখে নাই আশেপাশের লোকজন আছে কিনা, দেখলো যে না, এই জায়গাটা একদম জনমানব শূন্য, কোথাও কেউ নেই। হ্যাঁ, ওই সময় 2-1 ফোঁটা বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি, আর সামনের শ্মশানটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে আছে। এবার সে এই আইলের উপর দাঁড়িয়ে খোলই আর ট্যাটাটা রেখে কারেন্ট জাল পাতা শুরু করেছেন। পাততে পাততে প্রায় কারেন্ট জালের অর্ধেকটা পেতে ফেলেছেন, এখনো অর্ধেকটা জাল তার হাতে। এমন সময় সে জালে একটা টান অনুভব করে। সে তড়িঘড়ি করে বাকি জালটা ওখানে রেখে সামনের দিকে এগিয়ে যায়, দেখতে যায় যে ওখানে কোনো মাছ ধরা পড়েছে কিনা। দুলা মিয়া ভাবছিল হয়তো বা কোনো মাছ তার জালে পেঁচিয়ে গেছে, তাই এত টান হচ্ছে, কিন্তু না, কোথায় কি, জাল যেমন তেমনই আছে, কোথাও কিছু নাই। 7-5 না ভেবে আবারও বাকি জাল পাতার জন্য সে এগোতে থাকে। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এবারও ঠিক একই রকম একটা খুব জোরের টান সে অনুভব করে। এবার সে একটু বিরক্তের ভাব নিয়ে দেখতে যায় যে ঘটনাটা কি লাগলো জালের সাথে। এবারও সে দেখলো যে জালটা আগের মতোই আছে, কোনো মাছও এইখানে ধরা পড়ে নাই। অনেক সময় কোনো বড় টাইপের সাপ বা গুই সাপ বা বড় মাছ যদি কারেন্ট জাল ক্রস করতে চায়, তখন কিন্তু ওই কারেন্ট জালে বেঁধে গেলে ওরা সর্বশক্তি প্রয়োগ করে, তখন এত জোরে টান অনুভূত হয়। কিন্তু এরকম তো কোনো কিছু বাধে নাই, জালের কোনো অংশ কিন্তু পেঁচিয়েও যায় নাই, একই রকম আছে। তাহলে এমনটা কেন হলো? এটা কিন্তু কোনো প্যারানরমাল বিষয় হতে পারে, এটা নিয়ে দুলা মিয়া মোটেও ভাবে নাই। সে জালটা আবারও পাততে যায়, এবার কোনো সমস্যা ছাড়াই জালটা সে পেতে ফেলে।
তারপরে ট্যাটা, খোলই এগুলো যেখানে রেখেছে সেখানে চলে এসে এক খিলি পান মুখে দিয়ে খোলইটা কোমরে বেঁধে হাতে লাইট আর এক হাতে ট্যাটা নিয়ে মাছ শিকারের জন্য সামনের ওই নালার দিকে যাচ্ছে। বেশ কিছু মাছ সে শিকার করে। রাত কত হবে অনুমান করতে পারছে না, তার কাছে তো ওই সময় মোবাইল কিংবা ঘড়ি ছিল না। এভাবে মাছ শিকার করতে করতে হঠাৎ শুনতে পায় শ্মশানের সামনে পানিতে কেউ যদি লাফ দেয় যেরকম শব্দ হয় ওরকম একটা শব্দ। সে ওদিকে লাইট মারলো কিন্তু সে কিছু দেখতে পেল না। এবার আচমকায় তার সামনে কিছু একটা নড়ে উঠলো। সে দেখলো বিশাল বড় দুইটা বোয়াল মাছ একসাথে পানিতে সাঁতার কাটছে। এটা দেখে তার লোভ হলো এবং এই মাছ দুটোকে মারার জন্য সে বিভিন্নভাবে কায়দা কৌশল করতে থাকলো, কিন্তু মাছ দুটোকে কোনোভাবেই মারতে পারছে না। একসময় মাছ দুটি কোথায় যেন মিলিয়ে যায়। এটা দেখে হতাশা দুঃখ ভরা মন নিয়ে আফসোস করতে করতে সে আবারও সামনের দিকে এগিয়ে যায়। বলে রাখা ভালো, এত কিছুর মাঝেও সে বিন্দু পরিমাণ ভয় করেনি। এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়েই যাচ্ছে। এবার সে ভাবে শ্মশানের ওই বড় গাছটার নিচে গিয়ে একটা বিড়ি খেয়ে আসি আর একটু বিশ্রাম নেই। এই আশা নিয়ে গাছটার সামনে যেতে না যেতেই একটা অদ্ভুত শব্দ সে শুনতে পায়। ছপ 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 এরকম একটা শব্দ, কি যেন খাওয়ার শব্দ। সেই শব্দের উৎস ধরে ভালো করে লক্ষ্য করে দেখে একটা বাচ্চা আকৃতির অবয়ব, আমরা যেভাবে নামাজে সেজদা দেই না ওই রকম করে পড়ে আছে। মনে হচ্ছে মাটির সাথে মাথা হাত লাগিয়ে কি যেন একটা খাচ্ছে, আর ওইটাই শব্দ হচ্ছে। এবার যেন এই দুলামিয়ার টনক নড়ে। তার কারণ হচ্ছে এখান থেকে লোকালয় বেশ দূরে, আর এত রাতে এখানে তো কোনো বাচ্চা মাছ মারতে আসবে না, প্রশ্নই আসে না। সে মনে মনে চিন্তা করে এমনও তো হতে পারে এই লোকটা প্রাপ্তবয়স্কের কোনো বেটে মানুষ। এসব নানা কিছু সে ভেবেই যাচ্ছে, এদিকে সেই অবয়বটা তার মতো কিন্তু ছপ ছপ করে খেয়েই যাচ্ছে। এবার দুলামিয়া ওই অবয়বটার দিকে লাইট ধরেছেন। যেই না লাইট ধরেছেন সাথে সাথে ওই অবয়বটা ঘুরে তার দিকে তাকিয়ে এমন বিশ্রীভাবে একটা হাসি দেয় আর বাজখাই কণ্ঠে বলে উঠল, কিরে তুই ওই মাছগুলোকে আমাকে দেওয়ার জন্য এখানে আসছিস? এই বলে সে পুরো বডিটাকে মুচড়িয়ে দুলামিয়ার দিকে ঘুরায় নাই। আর গুইসাপ যেভাবে হেঁটে হেঁটে এগিয়ে আসে ওই রকম করে সরীসৃপ প্রাণীর মতো করে সে দুলামিয়ার দিকে এগিয়ে শুধু আসে না, দুলামিয়ার উপর ঝাঁপিয়েও পড়ে। মূলত দুলামিয়ার যেই খালইটা ছিল কোমরে, ওই খালইয়ের উপর ঝাঁপিয়ে পড়েছিল। এইটা দেখে দুলামিয়া রেগে করেছে কি, তার হাতে যে ট্যাটা আছে না, ট্যাটা দিয়ে তাকে আঘাত করছে। সঙ্গে সঙ্গে ওই প্রাণীটা বিকট আর্তনাদ করে পাশের খালে ঝাঁপিয়ে পড়ে। ছপাত করে শব্দও হয়। শব্দ হইল কিন্তু ওইটার উঠল না, পানির নিচেই মিলিয়ে গেল। চারদিকে নীরবতা, নিস্তব্ধতা। তাড়াহুড়ো করে দুলামিয়া তার ট্যাটার লাইট নিয়ে দৌড় দেবেন, এমন সময় পিছন থেকে বিশ্রী একটা হাসি ভেসে আসে আর বলে, আমাকে আঘাত করলি মূর্খ মানব, আজকে তোর মৃত্যু আমার হাতে। এইসব কথা শুনে সব ফেলে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে থাকে। একটা সময় আইলে হোঁচট খেয়ে পড়ে যায়, কাদা মাখা হয়ে ওই ঈদগার মাঠের এক পাশে গিয়ে ওঠে। এদিক সেদিক তাকাতে সে লক্ষ্য করে ঈদগাহ যেই মাঠটা, এই মাঠের যেই জায়গাটাতে মেহরাব থাকে আর কি, মিনার যেটা, ওইখানে একটা সাদা পাঞ্জাবি পরা লোক মনে হচ্ছে দেখা যাচ্ছে। বেশ লম্বা একটা মানুষ, মনে হচ্ছে হাত মুখ ধুচ্ছে বা উজু করছে। দুলামিয়া ওই লোকটার দিকে এগিয়ে যায়। ওই লোকটা দুলামিয়ার দিকে তাকায় এবং তাকিয়ে বলে, খুব ভয় পেয়েছিস বুঝি, এই নে একটু পানি খা। তো তার যে অজুর পানিটা ছিল সেই অজুর পানি থেকে একটু পানি দেয়, দুলামিয়া খায়। ওই লোকটা একজনের নাম উল্লেখ করে বলে যে, তুই যা, ওই লোকটা এখন ঘর থেকে বেরিয়েছে, তার কাছে যা, আর এদিকে আসবি না। তো ওই লোকটার কথা মতো দুলামিয়া ওই বাড়ির দিকে যায়। দেখে সত্যি ওই লোকটা বের হয়ে আসছে। প্রথমে এই লোকটা কাদা মাখা একটা মানুষকে দেখে সেও মনে করছে এটা ভূত প্রেত কিনা। পরে দুলামিয়া নিজের পরিচয় দেয়। ঘটনা সংক্ষেপে কিছুটা বলতে বলতেই ওখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। ফজরের আজানের পর তার জ্ঞান ফেরে। কিছু লোক মিলে ধরাধরি করে তাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসে। সেই রাত থেকে একটানা 7 দিন তার শরীরে জ্বর ছিল। কবিরাজি ঝাড়ফুঁক করে কিছুটা সুস্থ হলে সে সবাইকে এই ঘটনা বিস্তারিতভাবে খুলে বলে, তার স্ত্রীকেও বলে। তার স্ত্রী তাকে বেশ বকাঝকা করে যে, তোমার রাত্রে এইভাবে মাছ ধরতে যাওয়ার তো দরকার ছিল না, আর গেছো পরিবারের জন্যই গেছো, কিন্তু ওই রকম একটা জিনিস দেখার পর তোমার তো উচিত ছিল এখান থেকে সরে আসা।
তুমি কেন ওই জিনিসটাকে আক্রমণ করতে গেলা, এখন কি হবে? তার স্ত্রী তাকে বলে যে তুমি কোনোভাবেই আর মাছ ধরতে পারবা না, বিশেষ করে রাতের বেলা। ভ্যান চালানোর দিকে বেশি মন দাও, ওইখানে সময় বেশি দাও, মাছ ধরতে হবে না। তো এইভাবে চলতে থাকে। দুলামিয়ার জ্বরও আস্তে আস্তে সেরে যায়। মাসখানেক একদম ঠিকঠাকই ছিল। মাসখানেক পর দুলামি একটা স্বপ্ন দেখে। স্বপ্নের মধ্যে দেখে ওই শ্মশানের ওখানে সেই অবয়বটা দাঁড়িয়ে আছে, আর ওই অবয়বটা তাকে বলছে, কিরে দুলামিয়া, আর মাছ মারতে আসবি না? তোকে আমি তো মারবই, আজ না হয় কাল তোকে তো আমি মারবই, তুই আমাকে আঘাত করেছিস। এই স্বপ্ন দেখে দুলামিয়া হুড়মুড় করে ঘুম থেকে উঠে তার স্ত্রীকে বলেন যে এই স্বপ্ন আমি দেখছি। তার স্ত্রী পরের দিনই হুজুরের কাছে গিয়ে কিছু তদবির নিয়ে আসেন, ঝাড়ফুঁক করায় নিয়ে আসেন। এই ঘটনা 6 মাস বা প্রায় 1 বছর খুব ভালোভাবেই কেটেছে, কোনো ধরনের কোনো সমস্যা হয় নাই। একদিন দুলামিয়া উনি বাজারে চা খেতে গিয়েছেন। ওনারই পরিচিত একজন ব্যক্তিকে দেখেন, উনি মাছ ধরতেন, সবসময় মাছ বেশি পেতেন, বিষয়টা এরকম না। মাছের ভাগ্য বা রাশি তার খুবই খারাপ ছিল, অনেক পরিশ্রম করলেও অল্প মাছ পেতেন। এটা নিয়ে অনেকে হাসাহাসিও করতো। তো দুলামিয়া দেখেন ওই লোক অনেকগুলা মাছ নিয়ে বাজারে আসছে বিক্রির জন্য। দুলামিয়া বলে, আরে ভাই তুমি এত মাছ কোথা থেকে মারলে? ওই লোকটা বলে যে ওই যে পুবের যে বিল আছে ওখানে জাল পাচ্ছিলাম, ওই জায়গা থেকে এই মাছগুলো পাইছি। এই কথা শুনে দুলামিয়ার সেই পুরনো নেশা আবার জেগে ওঠে, আবার লোভে পড়ে যায়। সে চিন্তা করে, ধুর 1 বছর পার হয়ে গেছে, এখন আর কি, এগুলো তো 1 বছরের মধ্যে কিছু দেখলামই না। সে চিন্তা করে আজ রাত্রে চুপি চুপি আবারও সে যাবে সেই পুবের বিলে, তার স্ত্রীকে না বলে। যথারীতি সে খাওয়ার পর মাছ ধরার টেটা আর জাল লাইট নিয়ে বেরিয়ে যায়। তার স্ত্রী তো ঘুমিয়ে গেছে, বোঝে নাই। সেই রাত্রে আর দুলামিয়া বাড়িতে ফেরেনি। সকালবেলা দুলামিয়ার স্ত্রী ঘুম থেকে ওঠে, দেখে তার স্বামী নাই। সে চিন্তা করলো সে ওঠার আগে হয়তো বা ভ্যান নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু না, ভ্যান তো বাড়িতেই আছে। তারা কি বাজারে গেছে? অপেক্ষা করছে। বেলা 10টা-11টা বাজে, তখন সে আসছে না। এবার সে চিন্তিত হয়। সে রান্নাঘরের সাইডে গিয়ে দেখে তার স্বামীর কারেন্ট জাল, টেটা, তারপর স্বামীর লাইট, এটা নাই। তখনই তার বুক কেঁপে ওঠে আতঙ্কে। সাথে সাথে তার ছেলেকে বলে, তোর বাবা তো আবারও মাছ ধরতে গেছে রে পুবের বিলে। সে আবারও গেছে, তার তো যাওয়া নিষেধ ছিল, চল খুঁজে আসি। তারা ওই বিলের দিকে আগাতে থাকে। ঘণ্টাখানেক খোঁজার পরও তাকে পাওয়া যাচ্ছিল না। আরও কিছু লোকজন এই খোঁজাখুঁজিতে যোগ দেয়। তারাও যখন শুনতে পায় এই ঘটনা, সম্ভাব্য অনেক জায়গায় তাকে খোঁজা হয়, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। রাস্তার পাশে এক দোকানদার বলল যে গতকাল রাতে দুলামিয়া আসছিল তার দোকানে বিড়ি কিনতে। তখন আর তাকে বিড়ি দিতে পারেন নাই, কারণ তার কাছে বিড়ি শেষ হয়ে গিয়েছিল। এই কথাবার্তা বলছে, হঠাৎ করে এর মধ্যে একজন লোক জোরে চিৎকার দিয়ে ওঠে, এই তোমরা এদিকে আসো, দুলামিয়ারে পাওয়া গেছে। সবাই দৌড়ে ওখানে যান। দুলামিয়ার স্ত্রী, সন্তানও সেখানে গিয়েছেন। গিয়ে দেখেন এক হৃদয় বিদারক দৃশ্য। একটা জমিতে পায়ের গোড়ালি ডুববে এতখানি পানি রয়েছে, ওখানেই দুলামিয়া চিত হয়ে পড়ে আছে। এলাকার কিছু লোকজন মিলে যখন তাকে উঠালো, দেখা গেল তার ঘাটটা দুমড়ে মুচড়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে দুলামিয়ার স্ত্রী চিৎকার করে জ্ঞান হারিয়ে পড়ে যায়। পরিবারের শোকের ছায়া নেমে আসে, কারণ ওই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এই দুলামিয়া। প্রশ্ন হলো, দুলামিয়াকে নৃশংসভাবে কে হত্যা করলো? দুলামিয়া বেশ উঁচু লম্বা, শক্তি সামর্থ্য ভালোই আছে, সুঠাম দেহের অধিকারী। লোকজন কিন্তু ভেবেই নিয়েছে ওই যে 1 বছর আগে ওই জিন যেই বিষয়টা বলেছিল সেটারই প্রতিশোধ। ওই এলাকায় এই ধরনের জিনগুলোকে মাসুয়া দেও বলে, মানে মেছো দেও, ওখান থেকে মাসুয়া দেও বলে। পুলিশ আসে, জিজ্ঞাসাবাদ করে, এলাকা সবাই বলে যে দুলামিয়ার সাথে কারো কোনো শত্রুতা নাই, এটা প্যারানরমাল জনিত বিষয় হয়েছে। পুলিশও এটার কোনো কুলকিনারা করতে পারে না। তারা দাফন কাফনের কথা বলে চলে যায়। দাফন কাফনের মাসখানেক পর দুলামিয়ার স্ত্রী একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে একটা সাদা জুব্বা পরিহিত ব্যক্তি, যার দাড়ি আছে, লোকটা অনেক লম্বা। ওই ব্যক্তিটা তাকে বলছে, তোর স্বামীকে আমি মানা করছিলাম ওখানে মাছ মারতে না যেতে, লোভের বসে আবারও সেখানে মাছ মারতে যায়। 1 বছর আগে ওই মাসুয়া দেবের
সম্মুখীন হয়েছিল তখন কিন্তু আমার কাছে এসে আল্লাহর রহমতে বেঁচে যায়। আমি তাকে খাওয়ার জন্য আমার রজুর পানি দিয়েছিলাম দোয়া পড়ে, এই জন্য ওরা আর কাছে আসতে পারে নাই। কিন্তু তোর স্বামী আবারও লোভের বশে সেখানে মাছ ধরতে যায় রে। ওখানে যাবার পর 2টা জোড়া বোয়াল মাছ দেখতে পায়। এগুলো মূলত ওই বামন যে মেছো দেও এই দেওয়ের সঙ্গী। ওরা ওকে লোভ দেখিয়ে বিলের ভেতরে নিয়ে যায়, আর তখনই ওই মাছুয়া দেও ওকে পেছন থেকে ঘাড় ভেঙে দিয়ে একদম কাদার মধ্যে চেপে ধরে। আর ওদের শক্তিতে আসলে আমি পারবো না, এই জন্য আমি আর আটকাতে পারি নাই। আল্লাহর জিনিস আল্লাহ এভাবেই লিখে রাখছিলেন, নিয়ে গেছে। তুই তোর স্বামীর জন্য কিছু মিসকিন খাওয়াবি, আল্লাহর কাছে দোয়া কর, এটা ছাড়া আর কোনো উপায় নেই। এই স্বপ্ন দেখার পর এই দুলামিয়ার স্ত্রী সবাইকে এই বিষয়টা খুলে বলেছিলেন। সেই জিনের কথা মতো কিছু মিসকিনকে খাইয়ে দেওয়া হয়। এই ঘটনার মাত্র 7 মাস পরেই দুলামিয়ার স্ত্রী দুলামিয়ার শোকে স্বাভাবিকভাবেই মারা যান। এটি ছিল ঘটনা।